শুরু হয়ে গেছে লাইভ আছে স্যার। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু ওয়েট করছি, অনেকেই হয়তো জয়েন করবে সেজন্য। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ পরবর্তী দিন সবাইকে ঈদের শুভেচ্ছা। যদিও আমার সরাসরি ঈদের শুভেচ্ছা নর্মালি দেওয়া হয়, কিন্তু এবার আসলে আমি নিজে আজকের দিনের জন্য একটু ওয়েট করছিলাম যে আজকে আপনাদের সাথে শুভেচ্ছা বাণী দিব। তো যাই হোক, আমি শুরুতে আজকে আমার কিছু বলার আগে যেই বিষয়টা একটু উল্লেখ করতে চাই যে আমি জানি আজকে লাইভে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই আমাদের কোনো না কোনোভাবে আমাদের সাথে জড়িত হয়, আমাদের কাস্টমার না হলে সেলার অথবা স্টেক হোল্ডার। সো আপনাদের কিউরিয়াসিটি থাকবে যে যে কোনো কিছু বলার আগে আপনাদের যেই কোশ্চেনগুলো সেগুলো যাতে আমি উত্তর দিই, এবং এক্সট্রা যখন কথা বলবো তখন হয়তো আপনাদের মনে হবে যে এক্সট্রা কিছু না বলে আপনাদের মূল পয়েন্টে জেনে আমি কথা বলি। তো আমার ফার্স্টেই কথাগুলো বলে নেওয়ার মেন কারণ হচ্ছে যে আমি সব ধরনের পসিবল যেই উত্তরগুলো সেগুলো আজকে দিব, কিন্তু আপনারা জানেন যে প্রসঙ্গক্রমে অনেক কথা আসলে চলে আসে। আজকে যেমন আমি আমার কথা বলার শুরুতেই আসলে যাদের কথা আমি প্রথমেই স্মরণ করতে চাই, আমরা যাদের জন্য আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা আমাদের জন্য জীবন দিয়েছেন। আমরা জানি যে জীবনটা একটা যুদ্ধের ময়দান, সবার জীবনটা এক ধরনের যুদ্ধ। সো ওনাদের প্রতি প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে যাদের বিনিময়ে আমরা আমাদের ভাষা পেয়েছি। ভাষা শহীদ অথবা মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং আপনারা এখন জানেন যে এই প্যান্ডেমিক সময়েও কিন্তু আমরা এক ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমাদের হয়তো এক একজনের এক এক রকমের যুদ্ধ। কেউ হয়তো আজকে করোনা পজিটিভ হয়ে জীবনের সাথে যুদ্ধ করতেছি, কেউ হয়তো জীবিকার জন্য যুদ্ধ করছি। আমাদের যারা দেশ চালাচ্ছেন তারা হয়তো দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য যারা যুদ্ধ করে যাচ্ছেন। আজকে আমরা ইভ্যালি আমাদের এই সাময়িক পরিস্থিতি নিয়ে আপনাদেরকে বেটার কোনো কিছু আনার জন্য যুদ্ধ করে যাচ্ছি। সো এই যুদ্ধের সবচেয়ে বড় উৎসাহদাতা যিনি, যে মানুষটার কথা মনে পড়লেই আমরা সবার এক ধরনের মেন্টাল বা ফিজিক্যাল স্পিরিট চলে আসে, আমি প্রথমেই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি কিন্তু আমাদেরকে দেখিয়েছেন যে একটা আপ্রাণ চেষ্টার মাধ্যমে শুধু আমাদের কি হাতিয়ার আছে সেটা ব্যাপার না, আমাদের মনোবল দিয়ে কিভাবে আমরা একটা জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি বা স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে পারি, উনি কিন্তু আমাদের শিখিয়েছেন। সো আমি আজকের দিনে এই সময়ে যারা বিভিন্নভাবে যুদ্ধ করতেছেন তাদের প্রতি আমার ওয়েলউইশিং থাকলো যে আপনারা আপনাদের যুদ্ধে জয়ী হন। এখন আমরা ইভেলে এক ধরনের যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি সেই প্রসঙ্গে আসলে আজকে কথা বলবো। দেখুন, আমাদের একদম প্রথমেই যদি আসি যে আসলে আমি আজকে কী নিয়ে কথা বলতে আসছি বা আমার এখানে আসার মূল উদ্দেশ্য কী, আমি প্রথমে উদ্দেশ্যগুলো পরিষ্কারভাবে বলি। আজকে আমি আমাদের যারা পুরাতন অর্ডার করে রেখেছেন তাদের অর্ডারগুলো কিভাবে ডেলিভারি হবে, যারা ভবিষ্যতে আমাদের এখানে কেনাকাটা করবেন তাদের নিশ্চয়তার জায়গা কতটুকু, যারা আমাদের সেলার আছেন, যারা আমাদের কাছে পেমেন্ট পান তারা কিভাবে পেমেন্ট পাবেন, যারা ভবিষ্যৎ বিজনেস করবেন তাদের নিশ্চয়তার জায়গা কতটুকু, এগুলো সামগ্রিক বিষয় আমি যতটুকু কম সময়ের মধ্যে পারি বলার চেষ্টা করব। সো ঘটনা প্রসঙ্গটা যদি শুরু হয় তাহলে দেখবেন যে আমাদের এই গত মাসে একটি গণমাধ্যমের থ্রুতে, একটি গণমাধ্যম না, প্রায় সব গণমাধ্যমের থ্রুতে আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশ ব্যাংক আমাদের একটি অডিট করেছিল, এবং সেই অডিটটা কিন্তু হয়েছিল আমাদের আসলে
আরও এইটা প্রকাশ হওয়ার 4 মাস আগে বা 3 মাস আগে। সো আমরা কিন্তু এই অডিটের ফিচারগুলো জানতাম এবং আমাদের যেই ভাবে ব্যাখ্যাটা এসেছে শুধু সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু আমাদের এখানে অডিটের যে রিপোর্টটা সেটা তো আমরাই সাইন করে রেখেছি। সো আমরা যেই জিনিসটা স্পষ্টভাবে বলতে চাচ্ছি আজকে, বা যেই জিনিসটার পক্ষে আমার কিছু ব্যাখ্যা বা কথা থাকবে, সেটা হচ্ছে যে যেই রিপোর্টটাই আসুক সেই রিপোর্টটার মধ্যে আমাদের কোনো ইল মোটিভ বা ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিস বা ইল্লিগাল কোনো বিজনেস কোনো কিছুই কিন্তু ছিল না। এবং আমাদের বিজনেসটা কিন্তু এমন না হাইড অ্যান্ড সিক কোনো বিজনেস। ফ্রম দ্য ডে ওয়ান আমরা একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, সেই বিজনেসটা কি এটা আপনারা সবাই জানেন। এখন আমি যদি একটু সামগ্রিক পরিস্থিতি এই বিজনেস নিয়ে একটু ব্যাখ্যা করি। আপনারা জানেন যে গ্লোবালি ই কমার্স মানে পৃথিবীর সব দেশেরই এখন ওয়ান অফ দ্য টপ কোম্পানিজের একটা, এবং কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ দেশেই এটা টপ কোম্পানি, মানে হচ্ছে ওই দেশের নাম্বার 1 কোম্পানি। এবং পৃথিবীব্যাপীও যদি টপ 5টা কোম্পানি এখন আপনি খোঁজেন তাহলে পাবেন যে ই কমার্স বিজনেসটাই ওয়ান অফ দ্য টপ বিজনেস। এখন এই বিজনেসটা তাহলে এই টপ বিজনেসে আসলে আমাদের দেশে কেন বড় বড় গ্রুপগুলো আসেনি, বা কেন আমাদের দেশে লোকাল কেউ আসেনি, সেটা কিন্তু সেই প্রসঙ্গটা আমি আসব। কিন্তু এই কমার্স কিন্তু নতুন কিছু না, বা ই কমার্সের মানে আমরা তৈরি করেছি এমন কিছু না। আমাদের যাত্রা শুরু 2018 ডিসেম্বরে, কিন্তু মেন যাত্রাটা কিন্তু আরও 1 বছর আগের, মানে 2017 সেপ্টেম্বরে আসলে আমাদের প্রথম পরিকল্পনা হয় যে আমরা আমাদের দেশে একটি স্টার্ট আপ হিসাবে, নিজেদেরকে স্টার্ট আপ ফাউন্ডার হিসাবে আমরা ই কমার্সে নামতে চাই। ই কমার্সে কেন? কারণ আমাদের মনে হয়েছে যে আমাদের এই যে দেশীয় স্ট্রাকচার, মানে ফিজিক্যাল বলি বা শপিং স্ট্রাকচার, যেটা দেখা যায় যে বেশিরভাগ পণ্যই আমাদের ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে যারা কেনাকাটা করেন তারা হয় ঢাকায় এসে কেনাকাটা করতে চান, বা অনেক কিছুই তারা আসলে শুধুমাত্র অ্যাভেলেবিলিটির জন্য কিনতে পারেন না। এবং আমি জানেন এই একটা কথা অনেকবার বলেছি যে আমার নিজের ডাইপার বিজনেস ছিল। ডাইপার বিজনেস শুধু ঢাকা শহরে ডিস্ট্রিবিউশন করতে যেয়েই আমার অনেক বিনিয়োগ চলে গিয়েছিল, এবং সেই বিনিয়োগ করে কিন্তু আমি শুধু ঢাকা শহরেই ডিস্ট্রিবিউশন শেষ করতে পারিনি। তখন আমার মনে হয়েছিল যে এই চ্যালেঞ্জটা শুধু আমার একার না, এই চ্যালেঞ্জটা আমাদের যারা বিজনেস করে, যারা ছোট ছোট বা বড় সেলার যাই হোক, তাদের কিছু প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে কনজিউমারের কাছে প্রোডাক্টটা পৌঁছানো। এই কনজিউমার এন্ডে প্রোডাক্টটা পৌঁছানোর অনেকগুলো বিষয় থাকে। এখানে মার্কেটিং করতে হয়, প্রমোশন করতে হয়, ডিস্ট্রিবিউশন করতে হয়, ডিসপ্লে নিয়ে চিন্তা করতে হয়। সো দেখা যায় যে পণ্যের অরিজিনাল প্রাইস, সেই প্রাইসটা থেকে আসলে এই এডিশনাল খরচগুলোর জন্য অনেক বেশি খরচ পণ্যের মধ্যে ঢুকে যায়, এবং আমাদের প্রাইসিংটা সেট করতে হয় সেই কস্ট হিসাব করে। ধরুন আমার প্রোডাক্টটা প্রডিউস করতে যেই পরিমাণ খরচ হয় বা ইম্পোর্ট করতে যে পরিমাণ খরচ হয়, অনেক সময় দেখা যায় তার দ্বিগুণ পরিমাণ খরচ হয় শুধুমাত্র ডিস্ট্রিবিউশন, রিটেইলিং, প্রমোশন, মার্কেটিং, সেলস এগুলোর পিছনে। তো এই যে ধরুন চ্যালেঞ্জ, মানে স্টার্ট আপ কাকে বলে? স্টার্ট আপ হচ্ছে গিয়ে একটি সমস্যার সমাধান করবে, যে সমস্যাটা ট্রেডিশনাল ওয়েতে সমাধান করতে অনেক বেশি কষ্ট হবে বা অনেক বেশি এক্সপেন্সিভ হবে, সেইটাই টেকনোলজির মাধ্যমে, ইনোভেশনের মাধ্যমে সেইটাকে ইজি করে দেওয়া। এখন প্রশ্ন আসতেই পারে, ভাই এই জিনিস ইজি করার জন্য তো বিদেশি বড় বড় কোম্পানি আছে, তাহলে আপনি লোকাল হিসেবে কেন এত বড় সাহস করলেন, বা কেন আপনি এখানে আসলেন? এটার জন্য তো আসলে অ্যামাজন আসতো, ওয়েট করতেন, বা আলিবাবা জানেন যে এর পরে এসেছে। আমরা 17 সালে শুরু করার পরে আমরা 18 সালের ডিসেম্বরে লঞ্চ করি, তার আগে আলিবাবা এখানে দারাজকে অ্যাকোয়ার করে নেয়। সো শুধু তারা করতে পারবে। তো সেটা হচ্ছে কি অনেকের মনের মধ্যে আসতে পারে যে এটা এত বড় বিজনেস, আপনার করা হয়তো ঠিক হয়নি। কিন্তু দেখুন, আমরা যেটা বুঝি যে একটি প্রবলেম যদি ফ্যান্টাস্টিক ওয়েতে সলভ করা যায়, তাহলে আসলে কোম্পানি বড় বা কোম্পানির সাইজ কেমন সেটা ম্যাটার করে না। আপনি কি টেকনোলজি দিচ্ছেন, কি ওয়েতে আপনি বিজনেস করতেছেন, আপনি কনজিউমারকে কি ফ্যাসিলিটিস দিচ্ছেন, আপনার এখানে টুলস কি ইউজ করতেছেন, এবং আপনার মেথোডোলজি কি, এগুলোর উপরে ডিপেন্ড করে আমি মনে করি যে একটা ব্যবসার কিন্তু প্রচার প্রসার এবং পরিধি বড় হতে পারে। এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু 2018 সালের ডিসেম্বরেই আমাদের ইভ্যালের যাত্রা শুরু করি। এবং ইভ্যালের যাত্রার শুরু থেকে দেখুন, আমি কিন্তু ই কমার্স নিয়ে যতটুকু স্টাডি করে দেখেছি যে পৃথিবীর এমন কোনো ই কমার্স নাই যে ই কমার্স আসলে তার প্রথম দিকের জীবনে
তার পরিচিতি এবং ব্যবহার উপযোগিতা প্রকাশ করার জন্য ডিসকাউন্ট দেয়নি। এমন কোনো একটা ই কমার্স পাবেন না যে ডিসকাউন্ট লেস ওয়েতে আসলে এই ই কমার্সটা ডেভেলপ করতে পেরেছে। কেন ডিসকাউন্টটা দিতে হয়? ডিসকাউন্ট দেওয়ার অনেকগুলো উদ্দেশ্য থাকে। প্রথম উদ্দেশ্য যেটা থাকে যে যেই পরিমাণ প্রচার খরচ নর্মালি করতে হয় ট্রেডিশনাল বিজনেস ওয়েতে, এর চেয়ে অনেক বেশি কম খরচ করে আপনার প্রচার বেশি পাওয়া যায় যদি কিনা কনজিউমারের ডিরেক্ট ফ্যাসিলিটিসটা পায়। দেন থাকে যে আমরা নতুন কোনো কিছুতে নর্মালি যেতে চাই না। নতুন একটা, আপনি জানেন যে উবার বলি বা আমাদের দেশের লোকাল স্টার্টআপ পাঠাও বলি বা আমাদের সহজ বলি, সহজে যে টিকিট কাটা বলেন বা পাঠাওয়ের যে রাইড শেয়ারিং বলেন বা আমাদের দেশের চাল ডালের যে কেনাকাটা বলেন, এই যে আমাদের দেশীয় উদ্যোগগুলো, এগুলো আপনারা কেন ব্যবহার করেছেন? প্রথমে কিন্তু আপনারা প্রচুর সুবিধা পেয়েছেন, ডিসকাউন্ট সুবিধা হোক বা আপনাদের ডিসকাউন্ট সুবিধাটা অবশ্যই ছিল, অন্যান্য সুবিধাও আপনারা পেয়েছেন। এখন প্রসঙ্গ হতে পারে যে ইভ্যালু হয়তো একটু বেশি দিয়েছে, এখন সেইটা তো বিজনেস স্ট্র্যাটেজি। এখন আমাদের থিওরিটা ছিল এরকম যে হয়তো আমরা কিছুদিন ডিসকাউন্ট দিব, হয়তো না, আমাদের উদ্দেশ্যই একটা এবং পরিষ্কার উদ্দেশ্য যে আমরা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে মার্কেটটাকে গ্র্যাব করব এবং যখন আমাদের এই কেনাকাটাতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে, যেহেতু এখানে পিওর একটা বিজনেস ডেভেলপমেন্ট কেস, যেখানে আমরা আমাদের বাইং কস্ট কিন্তু নট লাইক যে আমরা মার্কেটে যে রেটে পাওয়া যায় সেই রেটে প্রোডাক্ট কেনার কালচার ডেভেলপ করেছি, রাদার দেন আমরা পারচেজিং কস্টটাকে বেস্ট ওয়েতে নিয়ে আসার চেষ্টা করেছি এতদিন, যাতে আমাদের এই ডিসকাউন্টিংটা ফিউচার প্রফিটেবিলিটি দিয়ে অ্যাডজাস্ট করা যায়। এই জায়গাগুলো কিন্তু আমাদের ফ্রম দ্য ডে ওয়ান খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল এবং যে কারণে আমরা কিন্তু কখনোই এমন না যে আমাদের বিজনেসটা আমরা খুব হাইড অ্যান্ড সিক ওয়েতে করে গেছি। এখন যেই প্রসঙ্গটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মিডিয়াতে যেই প্রসঙ্গটা নিয়ে সবচেয়ে বেশি কথা উঠতেছে যে পাবলিক মানি আপনি আপনার বিজনেস ডেভেলপমেন্টে খরচ করতে পারেন কি না, আমি এই প্রসঙ্গটা আবার কোট করে বলি, এই প্রসঙ্গটা আমি আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসঙ্গ মনে করতেছি যে যেই কনজিউমারদের কাছে আমরা প্রোডাক্ট সেল করি, দ্যাট মিনস তারা আমাদেরকে পেমেন্ট করতেছে, এই পেমেন্টটা কিন্তু কেউ আমার কাছে ফিক্সড ডিপোজিট করার জন্য করতেছে না, সে একটা প্রোডাক্ট পাওয়ার জন্য করতেছে। তার মানে এই যে নেচার অফ বিজনেস, এই নেচার অফ বিজনেসে এটা বলার আগে আরেকটা জিনিস বলি যে ই কমার্সে আসলে এই কাস্টমার থেকে অ্যাডভান্স নেওয়ার বিকল্প কোনো ওয়েতে আসলে ই কমার্স করার কোনো সুযোগ ছিল কি না, যেই সুযোগটাকে অফসেট করে বা যেই সুযোগটাকে অ্যাভয়েড করে আমি প্রিপেমেন্ট বা আমরা ইভ্যালি প্রিপেমেন্ট শুরু করেছি। বিষয়টা কিন্তু মোটেই এরকম না, কারণ আপনি আজকে যদি একটা 25,000 টাকা বা 20,000 টাকার মোবাইল বিক্রি করতে চান, এই মোবাইল কিনতে হলে আপনাকে সাপ্লায়ার থেকে মাস্ট অ্যাডভান্স নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই মোবাইলে যদি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হতো তাহলে ক্যাশ অন ডেলিভারি আমাদের ওই সময়ের ফেইলের রেট ছিল, মার্কেটের রেট ছিল 60 to 70%, মানে যত পার্সেন্ট প্রোডাক্ট যায় 70% প্রোডাক্ট ফেরত আসে। এবং সেই কারণে কিন্তু দেখবেন যে বড় বড় ই কমার্সও কিন্তু এই লাক্সারি আইটেমগুলো ক্যাশ অন ডেলিভারিতে খুব বেশি সেল করতে পারেনি। লাক্সারি আইটেম আমি বলবো না, এগুলোকে এসেনশিয়াল আইটেম বলবো, যে ধরেন আমাদের টিভি লাগে, ফ্রিজ লাগে, এসি লাগে, এই প্রোডাক্টগুলো কি আসলে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া এবং ফেরত নেওয়ার কোনো সুযোগ আসলে ছিল কিনা। তো প্রথম যে জিনিসটা আসে যে আমাদের প্রি পেমেন্টের কোনো বিকল্প ছিল কিনা, আমি মনে করি প্রি পেমেন্টের কোনো বিকল্প ই কমার্সে ছিল না। নাম্বার টু আসে যে আপনি কি এই যে কনজিউমার থেকে নিলেন এইটা নিয়ে আপনার বিজনেস ডেভেলপমেন্টে আইনগতভাবে আপনি খরচ করতে পারেন কিনা। এখন এই বিষয়টা আমি অ্যাভয়েড করে যাচ্ছি না, আমি শুধু বলতেছি যে এই বিষয়ে কিন্তু আমি মনে করি কোনো আইনগত বাধা ছিল না। এখন হয়তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস বা প্রপার নীতিমালা হয়তো ছিল না, যেটা কিন্তু এখন হয়েছে। এখন কিন্তু মানুষ পণ্য পাওয়ার আগে ই কমার্স প্রতিষ্ঠানগুলো টাকা পায় না। এখন আসে আমি আবার সেই আইনগত ব্যাপারে, যে তাহলে কি বাংলাদেশে আমি প্রথম যে বিজনেস ডেভেলপমেন্টে কনজিউমার আমাকে পে করতেছে সেই টাকাটাকে আমি আলাদা করে রাখবো এবং আমি মানে বিজনেস করব আলাদা টাকা নিয়ে, এইটা কি আসলে নেচার অফ বিজনেসের মধ্যে পড়ে কিনা। তো আমি কিছু এক্সাম্পল দেই, আমি একটু টেস্ট করে নিচ্ছি আমাদের লাইভ হচ্ছে কিনা।
ওকে, এখন দেখুন আমি কিছু এক্সাম্পল দিই। ধরেন একজন ডেভেলপার যে কিনা একটা বাড়ি বানাবে, তার কাছ থেকে যদি আপনি একটা ফ্ল্যাট কিনতে চান, আপনি কি তাকে ফ্ল্যাট মানে প্রিপেমেন্ট করতে পারেন না? বা প্রিপেমেন্ট ফ্ল্যাটওয়ালারা কি নেওয়া অবৈধ বা এটা কি ইলিগাল কিছু? বিষয়টা থাকে এরকম যে এই টাকাটা নিয়ে আপনি তাকে ঠিকমতো প্রোডাক্টটা বোঝাই দিতে পারেন কিনা, বা বোঝানো না করে আপনি এই টাকা দিয়ে অন্য কোনো কিছু করতেছেন কিনা, বা আপনি বিজনেসে টাকাটা সরাচ্ছেন কিনা, বা আপনি মানি লন্ডারিং করতেছেন কিনা, বা আপনি কোনো অবৈধ কাজে ইউজ করতেছেন কিনা, আপনি ব্যক্তিগত কাজে টাকা খরচ করতেছেন কিনা, এই বিষয়গুলো তখন কিন্তু মুখ্য থাকে। আদারওয়াইজ যদি মানে সেই ডেভেলপার টাকা নেয় বিল্ডিং বানানোর জন্য, সেখানে তো আইনগত কোনো মানে অসামঞ্জস্যতা নাই। এখন বিশাল এক প্রশ্ন থাকে যে এই পদ্ধতিতে বিজনেস করে হয়তো কেউ গ্রাহকদের সাথে প্রতারণা করতে পারে এবং সুযোগ থাকে, সেইটা নিয়ে কিন্তু আপনারা বলার আগে আমি নিজে বারবার বলেছি, আমি নিজে আমার লাইভে স্পষ্ট মনে আছে বলেছি যে আমি নিজেও বিভিন্ন ধরনের বিষয় শুনে আসছি। অনেক ই কমার্স টাকা নিচ্ছে, পণ্য দিচ্ছে না, বা টাকা নিয়ে ফেক পেজ খুলেছে, তারা পেজ খুলে টাকা নেয়, প্রোডাক্ট দেয় না। এই যে প্রতিনিয়ত কমপ্লেন, সেই কমপ্লেনগুলো কিন্তু আমিও শুনেছি এবং আমারও কিন্তু তখন প্রস্তাবনা ছিল যে একটা প্রপার নীতিমালা তৈরি হোক, প্রপার একটা সিস্টেম আসুক, সেই সিস্টেমে আমরা সবাই বিজনেস করি। তো সেটা কিন্তু আমারও প্রস্তাব। এবং দেখেন এর ধারাবাহিকতায় যখন আমাদের একটা রিপোর্ট আসলো, আসার পরে আমার খারাপ লাগার জায়গাটা বলি, বা আমাদের কিছুটা অভিযোগের মতো করে যদি বলি, যে এই রিপোর্টটাকে বেস করে এক ধরনের জাজমেন্ট অনেকেই দেওয়া শুরু করে দিলেন যে এতদিন হয়তো অবৈধ ব্যবসা করেছেন। বা আমি জানি যে যারা জাজমেন্টটা দিচ্ছেন তারা আমরা চাই সবাই জনগণকে হেল্প করতে। সেটা হচ্ছে কি যারা এক্সিস্টিং তাদেরকেও হেল্প করতে চাচ্ছি, ফিউচারকেও তারা হয়তো হেল্প করতে চায়। কিন্তু জিনিসটার সলিউশনটা নিয়ে যতটা না কথা বলা উচিত ছিল, এর চেয়েও বেশি আমার কাছে মনে হয়েছে যে কিভাবে ইভ্যালিকে এখন অফ করা যায় সেটা নিয়ে অনেকটাই দেখলাম যে এক ধরনের যৌক্তিকতার বাহিরে যে শুধুমাত্র তাদের পারসেপশন থেকে যে ইভ্যালিকে এখন বন্ধ করে দেওয়া উচিত, এটা অনেক ধরনের কারণেই মনে হতে পারে। যে দেখুন সবাই ধরে নিতে পারে যে যেই লসটা ইভ্যালির হয়েছে সেটা রিকভার করা সম্ভব না, এই জিনিসটা ভেবে হয়তো ওনারা পজিটিভলি সেটা বলেছেন। কিন্তু এই যে ভাবনার জায়গাটা, এই যে আপনারা ধরে নিলেন যে ইভ্যালি আর এই লস বা এই বিজনেস ডেভেলপমেন্টে যেটা আপনারা লস বলতেছেন, যেটা আমরা বলতেছি যে আমাদের এই যেই রিপোর্টটা এসেছে এখানে কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ারলি মিসিং, সেটা হচ্ছে যে আমাদের যেই ভ্যালুয়েশন, যেটা স্টার্ট আপে খুব কমন একটা ফেনোমেনা, টেক ভেঞ্চার যে যারা টেকনোলজি বেসড বিজনেস করে তাদের আসলে কোনো ফিজিক্যাল অ্যাসেট তৈরি হয় না, তাদের এক ধরনের ভ্যালুয়েশন ক্রিয়েট হয়। সেই ভ্যালুয়েশনে কিন্তু নানান রকমের নাম্বার প্যারামিটার দিয়ে সেটা ক্রিয়েট করা হয়। আমরা বাংলাদেশ ব্যাংকে বলেছিলাম যে আমাদেরকে একবার ভ্যালুয়েশন করার সুযোগ দিন, আমরা ভ্যালুয়েশনটাকে আপনাদের কাছে সাবমিট করি। যদি এই থার্ড পার্টি ভ্যালুয়েশন কোম্পানি মনে করে যে ইভ্যালির যেই পরিমাণ বিনিয়োগ হয়েছে এবং যেই পরিমাণ ভ্যালুয়েশন দুটো ম্যাচ করতেছে না, দেন আপনারা যে কোনো টাইপের অ্যাকশন নেন, উই আর অ্যাগ্রিড। কিন্তু আমাদের এই বিশাল এক কম্পোনেন্টকে কিন্তু স্কিপ করে দেওয়া হয়েছে, আমাদের বিজনেস ভ্যালুয়েশনের আমি কিছুটা যদি পয়েন্ট বলি, এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে এই বিজনেস ভ্যালুয়েশন ডিপেন্ড করবে এই বিজনেস দিয়ে ফিউচারে কি পরিমাণ বিজনেস জেনারেট করা সম্ভব, সেটা হচ্ছে ভ্যালুয়েশনের ওয়ান অফ দ্য কি প্যারামিটার। যে আমরা যেই বিজনেসটা ডেভেলপ করেছি সেইটা স্কেলেবল ওয়েতে চলতে থাকলে এইটা দিয়ে কি পরিমাণ বিজনেস করা সম্ভব সেইটা আমাদের ভ্যালুয়েশনে আসবে। এবং সেই ভ্যালুয়েশন যদি আমি বলি, এই যে অ্যামাউন্টটা আপনারা বলতেছেন, আমি মনে করি এই অ্যামাউন্টটা রিকভারি করা কোনো ব্যাপার না। আমি আবারও কোট করে বলি, এই অ্যামাউন্ট রিকভার করা ইভ্যালি এখন যেই বিজনেস পরিধি তৈরি করেছে, মানে আমি যদি কিছু ব্র্যান্ডের নাম বলি, আমরা এখনও রিয়েলমি মাদারের সাথে এক্সক্লুসিভ ক্যাম্পেইন চালাচ্ছি, আমাদের সাথে অপ্পো চলে আসছে, আমাদের সাথে স্যামসাং আছে, আমাদের সাথে বাকি যে মোবাইল ব্র্যান্ড, আমাদের সাথে টেকনো আছে, এক্সক্লুসিভ সেট আমাদের সাথে রান করতেছেন, আমাদের সাথে যমুনা ইলেকট্রনিক্স আছে, আমাদের সাথে ওয়ালটন আছে, আমাদের সাথে বসুন্ধরা গ্রুপ আছে, আমাদের সাথে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স আছে, আমাদের সাথে গাড়ির সেলার আছে।
বাটা আছে, কোকাকোলা, বাংলাদেশের কোন গ্রুপ অফ কোম্পানিজ আমাদেরকে তাদের কোর রেটে মাল দিচ্ছে না? এই যে আপনারা যখন, আমি দেখলাম যে অনেক টকশো হয়েছে, খুব ইন্টারেস্টিংলি টকশোগুলোতে সবাই ছিলেন শুধু ব্যবসায়ীরা ছাড়া, এবং অনেকেই, হ্যাঁ টকশোতে আইনজীবী দরকার, টকশোতে ডক্টর দরকার, টকশোতে ক্রেতা দরকার, বিক্রেতা দরকার, অনেক কিছুই দরকার, কিন্তু সাথে ব্যবসায়ীদের পারসেপশনটা কিন্তু টোটালি মিসিং। এই ব্যবসায়ী ওনারা কি কম বোঝেন? ওনারা কি আমাদের বিজনেস সম্বন্ধে কম আইডিয়া রাখেন? ওনারা কি জানেন না যে এই ভ্যালি এই ডিসকাউন্ট দিয়ে আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে কি না? ওনাদের জাজমেন্টে যদি আজকে কোকাকোলার মতো কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ওনারা যদি বুঝতেন বা বাটা যদি বুঝতেন যে এইভাবে ডিসকাউন্ট দিয়ে ইভ্যালি সার্ভাইভ করবে না, ওনারা কি আমাকে ডিউতে রেখে আমাকে ক্রেডিট দিয়ে বিজনেস করতেন? মিডিয়া যখন কথা বলে আমি কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমিও চাই না বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটুক, কারণ আমাদের দেশের অভিজ্ঞতাগুলো তো ভালো না। আমরা দেখেছি যে আমাদের প্রচুর এই স্বাধীনতা পরবর্তী অনেক সময় অনেক ধরনেরই ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয়েছে, ফাইন্যান্সিয়াল স্কিম চালু হয়েছিল, কিন্তু এই স্কিমের সাথে ইভ্যালিকে মিলিয়ে এক ধরনের ইনজাস্টিস আমি মনে করি করা হচ্ছে, কারণ আমরা কোনো ফাইন্যান্সিয়াল স্কিমই করিনি। আমি ফাইন্যান্সিয়াল স্কিম করলে তো ঠিক 45 দিনের মাথায় যায় সব প্রোডাক্ট দিতাম। আমার তো ফুড ডেলিভারিতে নামার দরকার ছিল না, যেখানে 1 ঘন্টা ডেলিভারি। আমার আজকে ফ্লাইট এক্সপার্টকে অ্যাকোয়ার করার কোনো দরকার ছিল না, আমার আজকে হেলথে নামার কোনো দরকার ছিল না। এখনও এমনও একজন বিজ্ঞ ব্যক্তি বলতেছিলেন যে এই বিজনেসগুলো নাকি ইভ্যালি থেকে আলাদা কোম্পানি। ভাই, এই যে আপনি না জেনে একটা আপনারা কেউ স্টেটমেন্ট দেন, এটা 100% ওন বাই ইভ্যালি, নট ইভেন মি, নট ইভেন দ্য চেয়ারম্যান। মানে ওই বিজনেস 100% ইভ্যালি ওন করে। এখন এই ইভ্যালি তার মানে কি ওই বিজনেসগুলোর প্রফিটেবিলিটি ইভ্যালিতে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলবে। তো স্কিম যদি চালু করতাম তাহলে তো 1 ঘন্টার ডেলিভারির কোনো প্রসেস আসলে আমরা তৈরি করতাম না। সো আমি আবার মিডিয়ার প্রসঙ্গে আসি, যে এই যে মিডিয়ার অ্যাপ্রোচ আমি কিন্তু সবসময় অ্যাপ্রিসিয়েট করি, যে কারণ এই মিডিয়া কিন্তু সোশ্যাল রিফ্লেকশন, কান্ট্রি রিফ্লেকশন। এই মিডিয়া আজকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, আপনি অ্যাজ এ পাবলিক বা আপনি অ্যাজ এ কনজিউমার মিডিয়াকেও কিন্তু ছেড়ে দেবেন না, বলবেন যে মিডিয়া হয়তো ইভ্যালির থেকে কোনোভাবে স্বার্থ পেয়ে চুপ ছিল। বিষয়টা কিন্তু তখন মিডিয়াকেও আপনি দোষারোপ করতেন। মিডিয়ার জায়গা থেকে কিন্তু বরাবর ঠিক, কিন্তু আমাদের বিষয়টা ছিল যে মিডিয়ার উপস্থাপনটা হয়তো বেটার ওয়েতে আসতে পারতো। আমাকে একজন কোশ্চেন করেছেন যে ভাই আপনি কেন এতগুলো মিডিয়া টক শো হলো, আপনি কেন গেলেন না? তো আমি প্রথমে যখন আমাকে একজন অ্যাপ্রোচ করে, তা আমি বললাম ভাই আমার তো, আপনি আমাকে টক শোতে নিয়ে নানান রকমের জাজমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তো আমি ওই জাজমেন্ট দেওয়ার চেয়ে এখন বিজনেসে একটু ফোকাসড হতে চাচ্ছি, রেগুলেটরি বডির সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমি তো আমাকে ভালো বলবই, আপনারা এক কাজ করেন, যারা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট না তাদের কাউকে নেন, যাতে আমরা একটু নিউট্রাল ওপিনিয়ন পাই। যখন ওই টকশোগুলো বা যখন ওই মিডিয়া অ্যাপ্রোচটা যখন ফাইনালি রিভিলড হইলো, তখন আমরা দেখি যে আমাদের এগেনস্টে যাদের সোশ্যাল মিডিয়াতে লেখার জোর অনেক বেশি, মানে তাদেরকেই কেন জানি নেওয়া হয়েছে। এবং প্রশ্নটা থাকে এরকম যে কার কার ইভ্যালি নিয়ে অভিযোগ আছে তারা জানান। ভাই ইভ্যালি এখন পর্যন্ত 70 লক্ষ প্রোডাক্ট না, আমি আবার বলি 70 লক্ষ অর্ডার ডেলিভারি করেছে। সো এই 70 লক্ষ অর্ডার ডেলিভারির একটা নমুনা তো আপনি নিতে পারতেন, যে ইভ্যালি থেকে কে কে পণ্য পেয়েছেন তারাও একটু আসেন, একটু দেখি কেমন। তো কারণ কি দেখেন, আপনি অ্যাজ এ মিডিয়া বা আপনি অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আপনি অ্যাজ এ বুদ্ধিমান লোক, আপনি অ্যাজ এ কি বলে সেলিব্রিটি, আপনি চাইবেন না আপনার সামনে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটুক। আপনি তো নিশ্চয়ই এই কনজিউমারদের ফেভার করার জন্যই কথাগুলো বলতেছেন। তো কনজিউমারের ফেভার করার জন্য যখন বলতেছেন, কনজিউমারের কি করলে ভালো হবে? কনজিউমারকে কি এখন ইভ্যালি বন্ধ করে দিলেই ভালো হবে? আপনারা যে ভয়টা পাচ্ছেন যে ইভ্যালি টিকে থাকলে ফার্দার মানুষ ভোগান্তির শিকার হতে পারে, সেই জায়গাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে সলভ হয়ে গেছে। কারণ এখানে দুটো বৃহৎ সংস্থা, একটা বাণিজ্য মন্ত্রণালয় আর একটা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বড় দুটো সংস্থা জনগণের স্বার্থে কিন্তু
কাজ করে যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু ক্লিয়ারলি এই গত মাসের 29 তারিখ আমাদেরকে একটা সার্কুলার দিয়ে দিয়েছে যে দুটো বিষয় এখানে। এক হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম প্রসিজিওর তৈরি হয়েছে, যেটা বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে সার্কুলার আকারে দিয়ে দিয়েছে এবং এটা জানেন যে মন্ত্রণালয় থেকে ওটা অ্যাপ্রুভাল হয়ে এসেছে। ওইটার হয়তো আইনগত দিকটা শুধু প্রণয়ন করা বাকি, কিন্তু এই নীতি কিন্তু আমরা মানতে বাধ্য। আমরা এই নীতি না মানলে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবে, বাণিজ্য মন্ত্রণালয়ের রিকোয়েস্টে আমাদের ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং সেখানে কিন্তু আমাদেরকে নতুন করে কাস্টমার কে 45 দিন দেওয়া বা 60 দিন দেওয়া বা 90 দিন দেওয়া এই ধরনের কোনো সুযোগ থাকতেছে না। এখন এর আগে কেন দিয়েছি সেটার যুক্তি আমি দেখাবো, যে কেন আমরা আসলে 45 দিন করেছিলাম, কি উদ্দেশ্য ছিল সেটা আমি একটু পরে বলতেছি। তো আপনারা তো ট্যালেন্টেড লোক, মানে যেহেতু আপনারা জানেন যে ভবিষ্যতে কেউ আসলে ই কমার্সে আর ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স নেই, যেটা আপনারা ভয় পাচ্ছেন যে অলরেডি অনেকে হয়তো হয়ে গেছে। আমি বলবো যে কিছুই হয়নি। এবং বাংলাদেশ ব্যাংক এখানে কিন্তু এডিশনাল একটা ফ্যান্টাস্টিক কাজ করেছে, যদিও কিছুটা বেশি রিজিড আমাদের কাছে মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমি একটু এখনই বলে দিই। যেমন প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার আগে কোনো কোম্পানির টাকা পাবে না। এখন ধরেন আমরা যারা স্টার্ট আপ থেকে উঠে আসতেছি বা নতুন যারা ই কমার্স করতেছে বা আরও যারা, আমি আজকে উদ্যোক্তা, আমি বলতেছি না যে ইভ্যালি বাংলাদেশের আলিবাবা হইতে হবে, অ্যামাজন হইতে হবে। আমি বলতেছি যে আমাদের দেশেরও কোনো একটা উদ্যোগ অবশ্যই বাংলাদেশের অ্যামাজন হবে, এটা আমি বলেছি। আজকে যদি কোনোভাবে আমি নাম্বার 1 নাও থাকতে পারি, নাম্বার 1 আমাদের দেশীয় কেউ হবে, কিন্তু এই দেশীয় লোক ছেলেটাকে, এই দেশীয় কোম্পানিটাকে আগায় নিতে হলে কিছুটা ওইখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় থাকবে। যেমন আমি একটু উদাহরণ দিই, ধরেন রিয়েলমির এই সেটগুলো আমাদের কিন্তু রিয়েলমি মাদার থেকে নিতে হয়। এই মাদার আমাকে 100 টাকার কোনো কিন্তু ক্রেডিট দিবে না। তার মানে মাদার থেকে আমাকে প্রোডাক্টটা ক্যাশে কিনতে হবে এবং কাস্টমাররা প্রোডাক্টটা পাবে, পেলে কাস্টমার কুরিয়ার থেকে হাতে পাওয়ার পরে সিগন্যাল দিলে সেইটা আমি রিপোর্ট পাঠাবো, তারপর আমি টাকা পাবো, তারপর রিয়েলমির এই টাকা আমার অ্যাডজাস্ট হতে হবে। এখন এই অর্ডার ভলিউমটা যদি 100, 200, 300 কোটি টাকা হয়, তখন কিন্তু আসলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যেই বাণিজ্য মন্ত্রণালয়ের যেই উদ্দেশ্য 10 দিনে পণ্য দেওয়া আর আপনাদের যে উদ্দেশ্য, দুইটা মিলে খুব চ্যালেঞ্জিং একটা টাইম আমাদের যাবে। এর চেয়ে বরঞ্চ ওইখানে কিছুটা যদি রিল্যাক্সেশন এভাবে আসে যে গেটওয়েগুলো বড় বড় প্যারেন্ট প্রি অ্যাপ্রুভড, আপনাদের দিয়ে অ্যাপ্রুভড। ধরেন আপনারা নিশ্চয়ই বলবেন না যে কোকা কোলার মাধ্যমে আমি ফাইন্যান্সিয়ালি কোনো চ্যানেল তৈরি করতে পারবো। আপনার কোকা কোলাকে আমি এখন পেমেন্ট করতে চাই, আমি বাটাকে এখন পেমেন্ট করতে চাই, আমি ফেয়ার ইলেকট্রনিক্সকে পেমেন্ট করতে চাই, আমি যমুনা ইলেকট্রনিক্সকে পেমেন্ট করতে চাই, ওয়ালটনকে পেমেন্ট করতে চাই, আমি রিয়েলমিকে পেমেন্ট করতে চাই। ওই পেমেন্টগুলো যদি আমাদেরকে এইভাবে ডেলিভারি পরবর্তীতে আসতে হয়, এখন হয়তো আমাদের জানেন যে নানান রকমের একটা বিজনেসে যখন মেগা স্কেলের কোনো এই ধরনের টার্ময়েল হয়, ওই বিজনেসে কিছুটা সেলস ড্রপ করে। কিন্তু আধ্যাত্মিকভাবে, আমি আবার বলি আধ্যাত্মিকভাবে এটা সত্যি যে ডিসকাউন্ট অলমোস্ট লেস, মানে ডিসকাউন্টলেস একটা ক্যাম্পেইন এবং ইভ্যালির এখনকার এই সিনারিওতে আজকেও প্রায় 20 কোটি টাকার অর্ডার আমাদের কনফার্ম হয়েছে। এই যে 20 কোটি টাকা, এইটা আসলে অন্য সময় 200, 300, 500 কোটি টাকার সমান। আমি বলতেছি না আমি নিজে অনেক বড় হয়ে গেছি বা ইভ্যালি এর জন্য অনেক প্রাউড ফিল করে, এইটা আসলে এই ইন্ডাস্ট্রির নেচারে কিছুই না। আপনারা হয়তো আজকে গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল বা বাংলা লিঙ্ক এদেরকে বড় কোম্পানি ভাবেন, অনেক বড়ই ভাবেন, কিন্তু ই কমার্সের পরিধি যে কত বড় হবে বা কত বড় হতে পারে, এটা একমাত্র যখন 5 বছর পরে হবে তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে ই কমার্স আসলে কি। এখন এই যে অর্ডারগুলো যদি আমি টাইমলি দিতে চাই, তাহলে কিন্তু আমাকে বাংলাদেশ ব্যাংকের ডেফিনেটলি সার্কুলার মেনে ওইখানে কিছুটা মডিফিকেশন হয়তো দরকার হবে। এখন আমি আসি যেই প্রসঙ্গে কথা বলতেছিলাম, যে এই যে আপনারা যারা বুদ্ধিমান, যারা মানুষকে সেভ করতে চান, যারা ভাবেন যে বাকিরা তো সবাই বোকা, বাকিদের হয়তো কিছু বুদ্ধির অভাব, আমরা অনেক বুদ্ধিমান, তারা হয়তো সেভ করতে চান, তাদের জন্য বলতেছি আপনারা দেখুন, আপনারা যদি মানুষের উপকারই করতে চান তাহলে কিন্তু ইভ্যালি বন্ধ করে এই উপকার করতে হবে এমন কিন্তু না। কারণ ভবিষ্যতে এমন কোনো অর্ডার নাই যে অর্ডার
ডেলিভারি কনফার্মেশন ছাড়া আমরা টাকা নিতে পারবো। তার মানে ভবিষ্যতে গ্রাহকদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, বিন্দুমাত্র সুযোগ নেই। এখন থাকে কারা? থাকে একমাত্র হচ্ছে যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার ছিল, যাদের অর্ডার আমাদের রয়ে গেছে, যাদের বিজনেস প্যাটার্নই ছিল আমাদের ডেলিভারি টাইমলাইন ছিল 45 ডেজ, এবং যাদের এক্সিস্টিং অর্ডার পেন্ডিং রয়ে গেছে। এখন এই লোকগুলাকে যদি আপনি আমাকে বলেন যে ইভ্যালি চেয়ারম্যান এবং এমডিকে ধরে নিয়ে এই পুরাটা কালকে শোধ করতে বলো, একটা বিজনেসে, শুধু আমার বিজনেস কেন, যখন কোনো একটা বিজনেস ডেভেলপমেন্ট হয়, যখন ডেভেলপমেন্ট ফেজে থাকে, তখন কোনো বিজনেসকে বন্ধ করলে, কোনো বিজনেসকে, এটা যত বড় বিজনেসই হোক, ডেভেলপমেন্ট ফেজে বন্ধ করে কোনো দিন মেইন যে ইনভেস্টমেন্ট সেটা ফেরত আনা সম্ভব হয় না। সেটা আমি বলবো যে সেটা একটা ডেভেলপার কোম্পানি হোক, সেটা আজকে মানে একটা ফ্যাক্টরি হোক, একটা ফ্যাক্টরি ধরেন প্রোডাকশনে যাওয়ার আগে ব্যাংক যদি বলে যে ভাই আমাদের ব্যাংক মনে করতেছে আপনার এই প্রোডাক্ট আর চলবে না, কারণ আপনি এখন ফুজি ফিল্ম বানাচ্ছেন, এখন এই স্মার্টফোন চলে আসছে, আপনার ব্যবসার করতে দেবেন না, ফ্যাক্টরি যা দিয়েছেন ওই টাকাটা এখন আমাদেরকে ফেরত দেন। তো উনি ফ্যাক্টরি বিক্রি করে যেভাবেই বিক্রি করুক, এইটা বিজনেস ফিজিবিলিটির মধ্যেই পড়ে না যে উনি 100% ব্যাক করতে পারবে। সেইখানে আমাদেরকে বলা হচ্ছে আমরা 16% পারবো, বাকিটা পারবো না, অন কন্ডিশন যে কালকে থেকে আমাদের বিজনেস অপারেশন আপনি অফ করে দিবেন। ওই সময়ের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অনুযায়ী আমি বলতেছি। কিন্তু আমাদের সাকসেস রেটটা দেখেন, আমাদের এখন পেন্ডিং অর্ডার ভার্সেস আমরা যে 70 লাখ অর্ডার ডেলিভারি করেছি, তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে। একটা সময় আমাদের অনেক বেশি লস হইতো, আমাদের লসগুলো ধীরে ধীরে কমে আসছিল, এবং প্রফিটেবিলিটি আপনারা বলার আগে আমরা শুরু করেছি। আমরা কিন্তু প্রায়োরিটি স্টোরে প্রথম মাসেই 20 কোটি টাকার অর্ডার ডেলিভারি করেছি, এবং সেগুলোর প্রত্যেকটা অর্ডার প্রফিটেবল ছিল। এবং আমরা বলতেছিলাম যে আমরা ধীরে ধীরে এই ডিসকাউন্টিং অর্ডারগুলো কমিয়ে দিব এবং প্রফিটেবিলিটি বাড়ায় এটাকে অ্যাডজাস্ট করব। সেই প্রসেসের মধ্যে তো আমি ব্যক্তিগতভাবে কোনো এরর দেখি নাই। এখন আপনারা ধরে নিচ্ছেন আরেকটা জিনিস, ইভ্যালি পারবে না। আমি জানি না এই প্রসঙ্গটা এখন টানা উচিত হবে কিনা। আমার স্পষ্ট মনে আছে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে দেশের টাকায় পদ্মা সেতু হবে, তখনও কিন্তু অনেকেই খুব তাচ্ছিল্য করেছিলেন যে দেশের টাকায় আবার কিভাবে সেতু হয়। দেখুন, এই যে উনি যদি ওই সময়ে শুধুমাত্র গণমাধ্যমের, কিছু গণমাধ্যমের কথা শুনতেন, উনি যদি শুধুমাত্র বিজ্ঞদের কথা শুনতেন, এবং উনি যদি সেই সাহসটা না দেখাইতেন, আজকে যেই জিনিসটা, স্বপ্নটা আপনারা আজকে বাস্তবে দেখতেছেন, সেটা হয়তো ওই সময় আপনাদের এই পারবে না শব্দটার কারণে মারা যেত। কিন্তু আমরা বলি যে আমরা পারবো কি পারবো না, সেটা তো আসলে আমাদেরকে এইভাবে কখনো বলা হয়নি। আপনারা আমাদেরকে জাস্ট 6 মাস সময় দেবেন। 6 মাসের মধ্যে যদি কোনো পেন্ডিং অর্ডার থাকে, কোনো ব্যাকলগ থাকে, আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে একটা নিউজ হয় যে আমার এবং চেয়ারম্যানের বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা। আমি জানি না, আজকে আমার পাসপোর্টটা দেখানো কোনো সুযোগ থাকলে আমি হয়তো দেখাইতাম। আমার কোনো দেশের মানে ডুয়াল ভিসাও নাই। আমি শুধু কয়েকবার ঘুরতে গিয়েছি এবং একবার বিজনেসের কাজে গিয়েছি, সেটা আপনারা অনেকে হয়তো একটু শুনেছেন। এই সিটিজেনশিপ তো দূরের কথা, দেশ তো ভাই আমাদের, আমি কেন বিদেশে যাব? আমি বলতেছি যেই অ্যাকশনটা আপনারা নিতে চান, সেই অ্যাকশনটা আপনারা কিন্তু 6 মাস পরেও নিতে পারবেন, কিন্তু আমাদেরকে সুযোগ দেন। আজকে দেখুন, আপনারা এন্ড অফ দ্য ডে একটা কথা বলি যে ইভেলি কিন্তু একটা বিজনেস, এটা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো মুভমেন্ট না, বা কোনো নন প্রফিট অর্গানাইজেশন না, বা কোনো একটা ইস্যু না। এই বিজনেসে কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন যে রাইভালরি থাকাটা অস্বাভাবিক, কিন্তু আমি কিন্তু এটাকে খুব স্বাভাবিক চোখে দেখি। আমাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলে কেউ না কেউ হয়তো বেনিফিটেড হবে, হয়তো তারা ভাবে আমরা কিন্তু বিজনেস করতেছি। আজকে এই বিজনেস করতে যেয়ে যদি একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যদি আমাদেরকে অফ করা যায়, কেউ না কেউ হয়তো বেনিফিটেড হতেই চাইবে। আমি মনে করি যে ডেফিনেটলি মিডিয়া এখন পর্যন্ত যা করেছে তাদের নিউট্রালিজম, তাদের আন্ডারস্ট্যান্ডিং থেকেই করেছে, কিন্তু আমাদেরও বক্তব্যগুলো আমাদের দেওয়া উচিত ছিল, সেজন্যই আমি এতগুলো প্রসঙ্গ বললাম। তো এই ইভ্যালিকে বিজনেস করতে দিলে ইভ্যালি সবই সফলভাবে শেষ করতে পারবে। আমি
আপনারা জানেন যে এর মধ্যে ঘটনা যেটা ঘটলো যে যখনই নিউজ আসলো, দেখুন অ্যাজ এ প্রাইভেট ব্যাংক আপনি আপনার কনজিউমারের ক্রেডিট কার্ড অফ করতে পারেন আপনার সিকিউরিটি ফিল করে, কিন্তু আপনি ন্যাশনাল প্রেসগুলোতে আপনি আপনার যাদের ক্রেডিট কার্ড হোল্ডার তাদেরকে SMS দিলেই তো অফ হয়ে যায়। আপনি ন্যাশনাল প্রেসগুলোতে প্রেশার দিয়ে যে ইভ্যালির কার্ড বন্ধ করছে এটা ঘোষণা দেন, তখন আমাদের কিছুটা মনে হয় যে অ্যাজ এ স্টার্ট আপ উই আর, মানে অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার, অ্যাজ এ ড্রিমার উই আর সামহাউ মানে প্রেশারাইজড বাই সাম বিজনেস বডিজ। না হলে আপনি কেন আপনার এই ক্রেডিট কার্ড, আপনার ডেবিট কার্ড, আপনার ব্যাংক, আপনি তাকে সাবধান করতেছেন, আপনি আপনার ব্যাংকের সিকিউরিটি স্টেপস নিচ্ছেন, সেই জায়গাটা তো আপনি একটা SMS পাস করে নিতে পারেন। এটা পাবলিকলি বলে মানে যেই জিনিসটা মনে হচ্ছে যে আপনি এক ধরনের, আমাকে প্রেস থেকে বলা হচ্ছে ভাই ওই ব্যাংক বলতেছে তারা আমাদের অনেক অ্যাড দেয়, আমরা যাতে এটা প্রেস আকারে মানে প্রেস নোট আকারে পাবলিশ করি। তো ইটস ওকে, মানে আপনি হয়তো আপনার সিকিউরিটিটা চাইবেন, তো কিন্তু একটা ব্যবসা সেটা আপনি হয়তো জানেন না যে এই ভ্যালিকে ক্ষতিগ্রস্ত হওয়া করার কোনো উদ্দেশ্য তো আপনার থাকার কোনো কারণ নেই। এখন যদি কোনো রেগুলেটরি চ্যালেঞ্জ থাকে, ইভ্যালির যদি আইনি কোনো বিষয় থাকে, ইভ্যালির যদি ইল্লিগাল কোনো মুভ থাকে, ইভ্যালিতে যদি ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিস থাকে, আপনার কি মনে হয় কেউ আমাকে ছেড়ে দিবে? কোনো সংস্থা আমাদেরকে ছাড়বে? আমাদেরকে কি বাণিজ্য মন্ত্রণালয় বলবে যে না তোমরা ইলিগাল অ্যাক্টিভিটিস করতেছো, তোমাদেরকে অ্যালাউ করলাম? কেউই করবে না। কিন্তু এই যে ব্যাঙ্কগুলোর সাডেন প্রেশার, এই যে কার্ডগুলোর সাডেন প্রেশার, এই যে সাময়িক প্রেশার, এই প্রেশার কিন্তু আমাদের টোটাল বিজনেসকে হ্যাম্পার করে দিচ্ছে। আমরা আমাদের কিছু রিফান্ড চেক দেওয়া ছিল এবং সেটা আমি বারবার বলি যে এই রিফান্ড চেক কিন্তু আমাদের পোর্টফোলিওর তুলনায় খুবই কম, এবং সেটা দিতে হয়েছে যে নিতান্তই যখন টাইমলাইনের মধ্যে স্টক আমরা ম্যানেজ করতে পারিনি, তখন কাস্টমাররা এমন প্রেশার আমাদেরকে দিয়েছে যে আমাদেরকে ওই রিফান্ডটার মেথড নেওয়া হয়েছে। ওইখানে তো আমরা কাস্টমারের সাথে বার্গেন করে বলি নাই যে যেই টাকা দিয়েছেন ওই টাকা এখন ফেরত নেন, কারণ আমরা জানি যে ইভ্যালির একটা বিজনেস ডেভেলপমেন্ট করতেছে। এখানে যে বিজনেস ডেভেলপমেন্টটা হবে সেটার এখানকার কস্ট যেটা অলরেডি ইনকার্ড সেটা ফিউচার প্রফিট দিয়ে অ্যাডজাস্ট করা সম্ভব। তখন যখন ব্যাঙ্কগুলো এইরকম বন্ধ করা শুরু করলো, আপনারা জানেন একটা নয়েজ এবং নতুন নীতিমালা, এর মাঝে ব্যাংক অ্যাকাউন্টগুলো আমাদেরকে নোটিশ পাঠালো যে আপনাদের ব্যাংকের অ্যাক্টিভিটিস আমরা করতে পারতেছি না, সরি। আমরা না মানে দেখেন হয় কি কিছু কিছু সময়ে একদম হেল্পলেস হয়ে যাই। এখন আমি এই কথাটা বলবোটা কাকে? এখন যদি আমি রেগুলেটরি বডি বলি সেটা বলবে যে তোমার এটা ব্যবসায়িক সম্পর্ক, তুমি কোন ব্যাংকের সাথে করবা কি না করবা সেটা তো তোমার ব্যাংক দেখবে। কিন্তু দিন শেষে এই যে সাফারিংটা, এটা তো আজকে ইভ্যালির জন্য হলেও বা যেভাবে কোনোভাবে হোক আলটিমেটলি কনজিউমাররা কিন্তু সাফারার। আমরা কনজিউমারকে কেন সাফারার করতেছি? আমরা কেন সবাই মিলে চেষ্টা করতেছি না? এইখানে তো মানে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস নেই, জাজমেন্ট তো এখনও কিছু আসে নাই কোনো। আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুদকের চিঠি দেওয়া হয়েছে। এখানে তো আমি আমার দিক থেকে কোনো নেগেটিভ কিছু পাইনি, কারণ এইটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক পজিশন যে তারা তাদের জায়গা থেকে, যেহেতু এইখানে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট আসছে ফাইন্যান্সিয়ালি তারা ম্যাচ করাতে পারেনি, সেই টাকাটা কি আদৌ আমি ডিসকাউন্ট দিতে যেয়ে খরচ করছি, নাকি এই টাকাটা আমি কোথাও নষ্ট করেছি, নাকি এটা ওয়েস্টেড হয়েছে, এইটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতেই পারে। এবং সেই দিতে পারার নিউজগুলোর এগেনস্টে যদি আমাদের ব্যবসায়িক সম্পর্কগুলোকে টান দেওয়া হয়, আমাদের কোর কিছু জায়গা, আজকে যদি সব ব্যাংক বলে যে আপনার সাথে কালকে বিজনেস করব না, এখন জিনিসটা হলো যে আমি হয়তো আমাদেরও একটা রেসপন্সিবিলিটি যে ব্যাংককে কনভিন্স করা, কিন্তু মিডিয়া যদি সেখানে এডিশনাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে এবং অ্যাডভান্স জাজমেন্ট দিয়ে দেয় জি ভ্যালির ভিতরে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস আছে, এইটা মনে হয় ওটা মনে হয়। ধরুন একটা উদাহরণ দিই, আমি সবচেয়ে বেশি শক যে 2-3টা নিউজে হয়েছে, তার মধ্যে একটা নিউজ হচ্ছে ইক্যাবের চিঠি। দেখুন ইক্যাবের যে চিঠিটা আসছে, সেই ইক্যাবের মেম্বার মানে হচ্ছে কি আমাদেরই ভাই ব্রাদার যারা আছে তারাই তো আসলে আমরা ইক্যাব মেম্বার। এখন ইক্যাবেরই একটা গ্রুপ, ধরেন আমাদের মতো যারা বিজনেস করে তারা হয়তো ফিল করতেছে যে ইভ্যালির মেম্বারশিপটা থাকা কিনা উচিত কিনা সেটা জাজ করা হোক। এখন দেখুন মানে আমি সৌম্য আপার
নাম ধরেই বলি, উনি আমাদের প্রেসিডেন্ট, আমি তমাল ভাইয়ের নাম ধরেই বলি, তমাল ভাই সুমি আপার ওই পজিশনে থেকে যা করার ওনারা তো তাই করছেন। ওনারা আমাদের কাছে একটা চিঠিতে এক্সপ্লেনেশন চাইছেন যে আমরা প্রপারলি বিজনেস করতেছি কিনা। সেই এক্সপ্লেনেশন ধরে আপনি যখন মানে একটা নিউজ করবেন যে এখানে MLM টাইপের যা কিছু হচ্ছে কিনা সেইটার কারণে দিয়েছে। এখন আমি একটা ইন্টারেস্টিং, একটু অনেক সিরিয়াস কথা বলতেছি তো ইন্টারেস্টিং একটা জিনিস বলি, একটা থিওরি বলি আপনাদেরকে। ধরুন আপনার কাছে ওই মুহূর্তের একটা ইভেন্ট, একজন সাংবাদিক যে কোনো একটা রেগুলেটরি বডিতে যেয়ে বললেন, ভাই আপনারা কি ইভ্যালিতে MLM হচ্ছে কিনা দেখবেন না? হ্যাঁ দেখবো না কেন, সবই দেখবো। এবার আপনি কি করলেন, ওইটাকে এনে হেডলাইন মারলেন, ইভ্যালিতে MLM টাইপের বিজনেস হচ্ছে কিনা সেইটা খতিয়ে দেখতেছে এই রেগুলেটরি বডি। আপনি যদি কোশ্চেন করেন একজন রেগুলেটরি বডিরে যে ইভ্যালি যদি ফেল করে তাহলে কি এইটারে লিকুইডেট করবেন বা অবসায়ন করবেন? এখন আপনি অ্যাজ এ সাংবাদিক যদি এইটাই কোশ্চেন থাকে যে ইভ্যালি যদি ফেল করে আর আপনি কি লিকুইডেশন করবেন, আপনি বলেন যিনি ওইখানে থাকবেন ওনার উত্তরটা কি হবে? খুব ন্যাচারাল যে হ্যাঁ যদি ফেল করে লিকুইডেশনে যাব। এখন এইটাকে যদি আপনি নিউজের হেডলাইন দেন তখন আসলে আমাদের মানে রিকোয়েস্ট থাকে যে আপনারা তো জনগণের স্বার্থেই কাজ করতেছেন। আমি জানি যে আপনি ব্যক্তিগতভাবে ইভ্যালি বন্ধ হইলে 1 টাকার লাভ আপনার হবে না, আপনি কারো কাছ থেকে কোনো পয়সা করে খেয়েও নিউজ করেন না, এটা আমরা শিওর। কিন্তু হয়তো স্বার্থ রক্ষা করতে যে আমাদের স্টেটমেন্টগুলো আমি এইভাবে না বললে হয়তো আমার মনে হয় যে নিজের অজান্তেই হয়তো এটা করে ফেলেছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কাস্টমাররা, আমাদের কনজিউমাররা, যাদের অর্ডার রয়েছে, আমাদের সেলার। এই সেলার মানে ভাই এখানে যেন তেন সেলার না, ছোট ছোট হাজার হাজার সেলার আছে যারা ক্যাশ অন ডেলিভারিতে বিজনেস করে ইভ্যালি থেকে প্রফিট পাচ্ছে। হাজার হাজার সেলার আছে আমাদের সাথে যারা সম্পৃক্ত। এই প্যান্ডেমিক টাইমে যখন সব অফ তখন ইভ্যালির থ্রুতে বিজনেস করে অনেকেই ভালো আছে। এবং শুধু ছোট না, ছোট বড় মিলে 10,000-এর অধিক সেলার আমাদের এখানে রেগুলার বিজনেস করতেছে ক্যাশ অন ডেলিভারি ছাড়া। ক্যাশ অন ডেলিভারিতে যে কত হাজার করতেছে উই ডোন্ট নো, কারণ ওই ডেটাটা আমরা শুধু অর্ডার সার্ভ করে দিই, সে ডেলিভারি করলেও আমাদের কাছে ফার্দার রিপোর্ট নেই, কারণ টাকাটা তারা কালেক্ট করে নেয়। এই যে গোষ্ঠীটা, এটা তো আপনাদেরই, মানে আমাদের দেশীয়, মানে আমি তো এই দেশের এবং এরাও এই দেশের মানুষের যাতে কোনো আপনার একটা লেখনির দ্বারা যাতে এডিশনাল ক্ষতি না হয় সেই রিকোয়েস্টটা তো আমি করতেই পারি। এখন আপনি যদি কাউকে যে খুঁচে নেগেটিভ নিউজ বের করেন আর ডেলি নেগেটিভ নিউজ করেন, ব্যবসাটা কি আসলে? ধরেন আজকে যেই স্যামসাং বলি বা যেমন ইলেকট্রনিক্স বলি, তাকে যদি আমি সেলস জেনারেট করে না দিতে পারি, ইট ইজ অল অ্যাবাউট সেলস। আমি যদি সেলসই জেনারেট না করতে পারি, আমার দিকে মানুষ যদি এই শঙ্কায় থাকে যে কালকে এই ভ্যালি বাঁচবে না মরবে সেটা নিয়ে আমরা শঙ্কায় আছি, তাহলে আসলে আমার সেলাররাই আলটিমেটলি কিভাবে আমার সাথে বিজনেস করবে? তা আপনি চাচ্ছেন দেশের জনগণের উপকার হোক, কিন্তু দিন শেষে এমনভাবে নিউজগুলো করতেছেন যেখানে মনে হচ্ছে যে ইভ্যালি মনে হয় মৃতপ্রায়। ইভ্যালি মৃতপ্রায় হওয়ার তো কোনো রিজন নাই। এই ইভ্যালি গতকালকে, আবার কোট করে বলি, গতকালকে এই সিচুয়েশনেও 20 কোটি টাকার অর্ডার অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। সো এইটা কিন্তু আপনি এখন বলবেন যে ইভ্যালির ডিসকাউন্টের লোভে পড়ে হয়েছে, ইভ্যালি এই টাকা খরচ করবে, ইভ্যালি এই টাকা দিয়ে আগের অর্ডার ডেলিভারি করবে, নাথিং। আমাদের বিষয়টা এরকম যে বিজনেস যদি করতে পারি, প্রফিটেবিলিটি দিয়ে ওল্ড অর্ডার অ্যাডজাস্ট করা সম্ভব, বিজনেস রিলেশনশিপ দিয়ে ওল্ড অর্ডার অ্যাডজাস্ট করা সম্ভব। এবং আমি এখন পর্যন্ত কোনো ইনভেস্টরকে শান্তি মতো প্রেজেন্টেশনই দিতে পারিনি। আমার এইভাবে বলাটা আজকে ঠিক হলো কিনা জানি না। আমি যেদিন একটা বড় ইনভেস্টরের সামনে পিচ দিচ্ছি সেই দিন ধরেন আমাদের এই নিউজ, এবং গতবারও এরকম হয়েছিল। দেশীয় বড় কোম্পানি, আমি একদম কোট করে বলতে পারি যে আমি ইনভেস্টমেন্টের জন্য পিচ দিচ্ছি, মানে আমার বড় একটা বিনিয়োগের জন্য আমি কথা বলতেছি, তখন আসলে এই নিউজ। আপনারা বলেন যে আপনি এজ এ বিনিয়োগকারী, মানে ইভ্যালির এইরকম নিউজের পরে আপনার আগ্রহের জায়গাটা কোথায় থাকবে? তো আমি বলতেছি না যে বিনিয়োগকারী না হলে কি ইভ্যালি পারবে না মানে তাদের এই ব্যাকলগ ক্লিয়ার করতে। আমি বললাম তো আমরা 100% কনফিডেন্ট। আমাদেরকে শুধু কিছু জায়গায় কিছুটা কি বলে স্মুথ বিজনেস করার চান্স দেন। ধরুন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ রাখেন, আমি কাস্টমারের রিফান্ডগুলো ঠিকমতো প্রসেস করতে পারতেছি না। আপনার কাস্টমারের যাদের ব্যাকলগ আছে তাদেরকে অনেক কিছুই অর্ডার আছে, তাদের এই অর্ডারগুলোকে করতে হলে আমাকে তো বিজনেস করতে দিতে হবে। এখন আপনি
আমাদের গেটওয়েগুলো এমন আছে যে প্রপারলি ডেলিভারি রিপোর্ট পেয়েও আমরা ঠিকমতো টাকা পাচ্ছি না। কারণ হচ্ছে কি অনেকে আবার বলতেছে যে ভাই আপনার ওই কার্ডের আগের যাদের পেমেন্ট করা আছে তাদের অর্ডার ডেলিভারি না করলে নতুন টাকা ছাড়তে পারবো না। তো এই ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকলে আসলে আমাদের যেই পরিকল্পনা সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা হয়তো একটু কঠিন হবে। আমি স্টিল বলতেছি না যে কারেন্ট সিনারিওতেও আমরা ব্যাকলগ ক্লিয়ার করবো না। এবার আসি মূল যেই প্রশ্নগুলো কাস্টমারদের থাকতেছে যে ভাই আপনি আমাদের পণ্য দিবেন কবে। আমি শুধু এখানে সিচুয়েশনগুলো বলার চেষ্টা করলাম। আমি শুধু এখন একটা কথা বলবো যে আপনারা হয়তো এমন অনেকে আছেন যার ফার্স্ট টাইম অর্ডার, এমনও অনেকে আছেন যারা নিয়মিত অর্ডার করে যাচ্ছেন, অনেক আগে থেকে কেনাকাটা করেন। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, অনেকে বলেন যে রিসেলাররা থাকলে আমাদের বিজনেস হবে না। ভাই রিসেলার, দোকানদার, ডিলার এইটা তো আসলে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমি ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতে পারতেছি কিনা। আমার এখানে দোকানদাররা যদি কিনে, সেই দোকানদার যদি রেগুলার মার্কেট রেট থেকে কম পায় আর আমি যদি বাল্ক অর্ডারের জন্য কম রেটে কিনতে পারি, তাহলে ব্যবসার স্কোপ তো সবসময় আছে। এখানে আমাদের পিওর কনজিউমার, ইউনিক কনজিউমারই অ্যারাউন্ড, ধরেন ইউনিক কনজিউমার আবার বলতেছি 10 লাখ, তার মানে কি 10 লাখ মানুষ আমাদের রিসেলার, কনজিউমার নাই। এখন কনজিউমার রিসেলার অনেকে বলেন যে লয়াল কাস্টমার বেস নাই, ডিসকাউন্ট না থাকলে থাকবে না। ডিসকাউন্টের বিষয়টা তো থাকবে হচ্ছে কি কতটুকু ডিসকাউন্ট। প্রসঙ্গ আসলো আবার সেই যে আমরা কেন বেশি ডিসকাউন্ট দিয়ে বিজনেস শুরু করেছিলাম। আমাদের বিষয়টা এরকম ছিল যে আপনারা আজকে বেশি ডিসকাউন্টের কথা বলেন, হ্যাঁ কিছুটা ডিফারেন্স হয়তো বিজনেস মেকানিজমের আছে, কিন্তু আজকে বাংলাদেশের দারাজ কি একসময় ডাবল টাকা ভাউচার দিয়ে শুরু করে নেই? তাদের একসময় কি ডাবল টাকা ভাউচার সাথে ক্যাশব্যাক সাথে কুপন এগুলো মিলে কি অনেক ডিসকাউন্ট? কারণ মার্কেটে শুরুটা করতে হলে, মানুষের মধ্যে ইনিশিয়াল অ্যাট্রাকশনটা ক্রিয়েট করতে হলে এই ই কমার্সের অল্টারনেটিভ কোনো মেথড কোথাও নাই। এটা ইন্ডিয়া বলেন, সেটা চায়না বলেন, সেটা আমেরিকা বলেন, কোনো দেশেই এমন ছিল না যে এখানে ডিসকাউন্ট ছাড়া তাদের ইনিশিয়াল জার্নিটা ছিল। আজকে উবার কি পৃথিবীভাবে ডিসকাউন্ট দেয়নি? এখন ওই যে আবার একটা আসে, তারা তো ইনভেস্টরের টাকায়, আপনার টাকা ছিল পাবলিকের। আমি আবারও বলি, তাদের দেশের কালচার অনুযায়ী তারা ফান্ড রেজ করে ইনভেস্টমেন্ট পেয়েছিল। ইনভেস্টমেন্টের চেষ্টা তো আমরাও করে যাচ্ছি। ইনভেস্টমেন্টের অপশনটাকে আমাদের ডিলিটেড, এমন যে ইভ্যালি আইনগতভাবে আর ইনভেস্টমেন্ট নিতে পারবে না বা তুলতে পারবে না। এখন ধারণা করা হচ্ছে যে এত নেগেটিভিটি আমরা করে ফেলছি যে ইনভেস্টমেন্ট পসিবিলিটি নাই। কিন্তু আমি এই জায়গায় আপনাদেরকে বলবো যে আপনাদের পারসেপশন থেকে না এসে আপনারা শুধু একটু দেখুন, কারণ যেহেতু এডিশনাল কোনো লস নেই। ইনভেস্টমেন্টের স্কোপ তো আমরাও ফান্ড রেজ করার অপশন রাখি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে নেচারে বিজনেস করছি সেই নেচার, আবার বলি যে কনজিউমাররা কিন্তু আমার টাকা দিয়ে টাকা হোল্ডে রাখেনি, কনজিউমাররা টাকা দিয়েছে আমাকে প্রোডাক্ট কেনার জন্য। দ্যাট মিনস ইট ইজ কনভার্টেড টু দ্য প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ কি বলে কনজিউমারকেই তো এই পুরো জিনিসটা ডেভেলপ করে দিচ্ছি। মানে আমরা যে এই যে আজকে প্ল্যাটফর্ম বানাইছি, আজকে যে ডেলিভারি সিস্টেম, আজকে সেইটার এগেনস্টেই তো সে একটা ডিসকাউন্ট পাচ্ছে। আমার যদি এই প্ল্যাটফর্ম না থাকতো, আমাকে কি আসলে এই যমুনা ইলেকট্রনিক্স এই রেটে প্রোডাক্ট দিত? তো বলতো দোকান থেকে কিনে নেন। তো আমরা তো এই ডেভেলপমেন্টটা করছি কনজিউমারকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্যই। তো কনজিউমারের মানে যেটা নিয়ে আজকে বিশাল এক ধরনের হাইপ ক্রিয়েট হওয়া যে এইটা মনে হয় সামথিং ইলিগাল, আমি আবারও বলি সেইটার থেকে প্রতারণার সুযোগ থাকে বিধায় কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম দাঁড় করায় ফেলছে, যেখানে আর কোনো চান্সই নেই। কিন্তু এই জায়গাটাকে কেউ আপনারা অ্যাডভান্স ইললিগাল অ্যাক্টিভিটিস বলতে পারেন না। কারণ এমন না যে মানে এইটাই পৃথিবীতে আমরা প্রথম করছি এবং এই প্রিপেমেন্ট নেওয়ার কোনো বৈধ বা অবৈধতার কোনো বিষয় আছে। কারণ আমি বললাম তো, আপনি আজকে যারা অ্যাপার্টমেন্ট, আপনারা জানেন যারা অ্যাপার্টমেন্ট কিনেন তারা তো আপনারা অ্যাডভান্স টাকাই দেন। সো বিষয়টা এমন যে অ্যাডভান্সের টাকা নিয়ে সে প্রতারণা করছে কিনা, কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে শুধু যদি বিল্ডিং বানায় সেটা তো কোনো অপরাধ না। তো যাই হোক, যারা আমাদের কাস্টমার আছেন, আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, আপনারা অনেকেই আমারে মেসেজ করে এক একটা আইটেম বেসড পুরাতন অর্ডার, কারো মোবাইল অর্ডার, কারো বাইক অর্ডার, কারো রিফান্ড, পুরাতন অনেক কিছু জানতে চাচ্ছেন। এখন আমাদের সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের এইগুলো ডেলিভারি করতে হয়তো বিগত দিনগুলোতে যেভাবে আমরা পেরেছিলাম তার চেয়ে একটু বেশি সময় লাগতেছে বা লাগবে। আমি শুধু রিকোয়েস্ট করব, এই সময়টায় একমাত্র আপনারাই
আমাদেরকে সাপোর্ট করতে পারেন প্রপারলি। আজকে যদি আপনি ভাবতেছেন যে প্রেশার দিলেই ইভ্যালিতে আমারটা আদায় হয়ে যাবে, সেইভাবে যদি প্রেশার দিয়ে আদায় করা যেত, এই প্রেশার ইভ্যালির উপরে পড়লে ইভ্যালির এখন সার্ভাইভাল কোনো রাস্তা থাকবে না। অনেস্টলি আমি এটা অস্বীকার করি না, কারণ কারেন্ট সিনারিওতে, কারণ আমাদের বিজনেস, এন্টায়ার বিজনেসে আমাদের অনেক পার্টনার আপনারা দেখেছেন তারা প্যানিকড হয়ে অলরেডি যেই গিফট কার্ড অ্যাক্টিভ করে দিয়েছিল সেই গিফট কার্ড আবার ব্লক করে দিছে। কারণ এটা খুব ন্যাচারাল, আপনি তাদের জায়গায় থাকলে আপনিও তাই করতেন। ইভ্যালি বাঁচবে কি মরবে সেইটাই মানে সারাউন্ডিং দেখে বোঝা যাচ্ছে না। সো এই সিচুয়েশনটা কিন্তু, এই মাইন্ডসেটটা যখন তাদের চেঞ্জ হয়ে যাবে যে না, ইভ্যালি ইজ সার্ভাইভিং, ইভ্যালি ইজ কামিং ব্যাক স্ট্রংলি, এবং কনজিউমাররা নট অনলি ফর দ্য ডিসকাউন্টস, কনজিউমাররা রেগুলার কেনাকাটা ইভ্যালি থেকে করতে, এই সেলাররাই আপনার প্রোডাক্টটা হাসি মুখে দিয়ে রিভিউ দিবে যে আমরা ইভ্যালির সাথে থেকে গর্বিত। কিন্তু সেই সময় পর্যন্ত আমাদেরকে সার্ভাইভ করানো এবং আমাদেরকে সাপোর্ট করা, এইটা আপনাদের কাছে আমার অনুরোধের জায়গা থেকে আসলো। এখন আমি পিওর সার্ভাইভাল প্ল্যানটা বলি আমাদের। আমরা যদি বিজনেস করতে পারি, আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আমরা যদি বিজনেস করি, আমাদের এখনকার সিনিয়রিতে মার্জিন নেগোসিয়েশন খুবই হাই, আমাদের একটা এডিশনাল প্রফিট করা সম্ভব, যে প্রফিট দিয়ে আমরা আপনাদের ব্যাকলগের কিছুটা ক্লিয়ার করব। এছাড়াও সাপ্লায়ার এন্ডেও বিজনেস পেলে সাপ্লায়ার তো আমাকে বলে নেই যে আমার সাথে সে বিজনেস স্কুইজ করবে, রাদার দেন এই সাপ্লায়ার কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট দিয়ে যাবেন। তখন আজকে একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আজকে আমি যদি নতুন করে কোকা কোলাকে 50 লাখ টাকার পেমেন্ট করি, সে আমার নতুন 50 লাখ টাকার সাথে পুরাতন 10 লাখ টাকার প্রফিটেবিলিটির জায়গা থেকে হোক, সাপোর্টের জায়গা থেকে হোক, সে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে বিজনেস যদি থাকে, এই সবাই কিন্তু কামব্যাক করে আমাদের জায়গা থেকে এই পুরো নিউট্রাল একটা পজিশন ক্রিয়েট করা খুবই পসিবল। অনলি মানে এখানে যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের পলিসি মেকারদের থেকে, আমি একটু হলেও আফসোসের জায়গা আমার থাকবে যে পলিসি মেকারের লেভেল থেকে আমাকে ডিরেক্টলি ডাকা হোক, আমি তাদের সাথে কথা বলতে চাই, আমার কাছ থেকে শুনুক, আমি কিভাবে কাজ করতেছি সেটা দেখুক, জনগণের কোনো ক্ষতি আমার দ্বারা হচ্ছে কিনা সেটা জানুক। বাংলাদেশ ব্যাংকেও আমি যেতে চাই, আমি যাব, আমি যে আমাদের চ্যালেঞ্জিং পার্টগুলো এক্সপ্লেন করব। আমি চাচ্ছি যে একটা সবার কোঅপারেশন, মানে যেই অনেকে বলতেছে যে ইভ্যালির অনেক ড্যামেজ হয়ে গেছে, মানে শোনেন, ইভ্যালির এখনকার স্ট্রেংথ ইজ সো হাই, এবং এখন ইভ্যালি এত বড়, এত পাওয়ারফুল ইন এ সেন্স যে কনজিউমার বেজের জন্য, নাথিং এলস। মানে কনজিউমার বেজের পাওয়ার গতকালকে আপনারা দেখেছেন, এবং যে কেউ সেটা আপনারা র্যান্ডমলি চেক করে যেতে পারেন যে ইভ্যালির কনজিউমার পাওয়ার এখন কেমন। সেই পাওয়ার থেকে বলি এই ড্যামেজ উইদিন 24 আওয়ার্স ব্যাক করা সম্ভব, এবং এই ড্যামেজ ব্যাক করে ইভ্যালিকে কাস্টমার ফ্রেন্ডলি বানায়। আপনারা ইভ্যালিকে বাঁচান এটা আমি বলতেছি না, আপনারা কনজিউমারের সাইডটা দেখেন, আপনারা সাপ্লায়ারের সাইডটা দেখেন। আজকে হয়তো আপনি ইভ্যালি থেকে কোনো কিছু কিনে অর্ডার দেন নাই, আপনার কোনো স্বার্থ নাই, আপনি হয়তো ইভ্যালি বাঁচলো মরলো এটা নিয়ে কোনো কিছু আপনার বোধার নেই, কিন্তু যারা ইভ্যালির থেকে বিজনেস করে আসছে, ইভ্যালির সাথে যারা বিজনেস করে, তাদের কিন্তু সবারই তিলে তিলে গড়া এই ভ্যালি। এই ভ্যালিকে আপনার একটা হুইমজিক্যাল জাজমেন্ট দিয়ে, একটা স্ট্যাটাস মেরে দিয়ে এই ভ্যালি সম্বন্ধে কোনো কিছু না বললে আমাদের অনেক উপকার হবে। কারণ শুধু আমাদের না, আমি বলবো আমাদের এজ এ কাস্টমারদের, আমাদের কাস্টমারদের উপকার হবে, আমাদের সেলারদের উপকার হবে। তো কাস্টমারদের জন্য বলতেছি যে আমরা যেই চ্যালেঞ্জিং পিরিয়ডটা পার করতেছি, আপনারা ইভ্যালি থেকে প্রোডাক্ট পেয়েছেন যারা জানেন যে ইভ্যালি কীভাবে প্রোডাক্ট দিয়েছে, কত প্রোডাক্ট দেয়, ইভ্যালির ওয়্যার হাউস কী। এই যে দেখুন, মানে আমাদের হোম অফিসে যেদিন খুললো, যেদিন লকডাউন শিথিল হলো, সেদিন সকালে এসে আপনারা কেন আমাদের অফিসে পান নাই সেটা নিয়ে মানে বড় কোনো, আমি অ্যামাউন্টের দিক থেকে বড়, মানে এমনভাবে নিউজগুলো আসলো যে ইভ্যালি মনে হচ্ছে পালায় গেছে। মানে এবং সত্যি কথা বলতে আমার সাথে তো কথা হচ্ছে, আমি বলতেছি যে আমরা হোম অফিস করতেছি। এখন একটা বিষয় তো থাকে, আমি হাইড অ্যান্ড সিক করবো না। ধরেন আমরা এই মুহূর্তে যদি ওয়াক ইন সার্ভিস দিতে চাই, আমাদের মানে পিওর কাস্টমার বেজ হচ্ছে গিয়ে, ইউনিক কাস্টমার বেজ হচ্ছে 10 লাখ এখন যাদের সাথে আমাদের সম্পর্ক। তো এদের মধ্যে যদি 20,000 লোকও বলে যে আমার অর্ডারটা গেলে হয়তো একটু তাড়াতাড়ি পাবো, আর সেটা যদি চলে আসে, তাহলে কি আসলে ওই দিন আমরা ট্যাকেল দিতে পারতাম? আমরা ডেফিনেটলি যখন লকডাউন শিথিল হবে, আমরা যখন বুঝবো যে আমরা
একটা লং টাইমে প্রবলেম সলভ করবো, কারণ ওয়ার্কিং ডেই ছিল 4টা। তো আমরা যখন বুঝবো যে লং টার্মে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে, আমরা তখন কাস্টমারদেরকেই বলবো যে তোমরা এই দিন এতজন আসো, তোমাদের যেই ফিজিক্যাল মানে প্রবলেমটা সেটা আমরা কোনো এতে সলভ করতে পারি তোমাদেরকে জানাচ্ছি, তখন কিন্তু সম্ভব। কিন্তু এই মিডল অফ দ্য টাইমে মানে সামহাও আমার মনে হচ্ছিল যে কোনোভাবে, দেখুন আমি সরি যে মাঝে মাঝে আমি কিন্তু মিডিয়াকে এগেনস্টে বলতেছি না, আমিও জানি যে কী লিখলে বেশি শেয়ার হবে, এটা তো মিডিয়ারও একটা পার্ট। আপনারা হয়তো এই উদ্দেশ্যে কোনো নিউজ করেন না, কিন্তু যদি কোনোভাবে সেইটাই উদ্দেশ্য থাকে তাহলে আসলে আপনারা জনগণের স্বার্থেই যে মিডিয়া, সেই জায়গাটায় আসলে আমাদের আক্ষেপের জায়গা তৈরি হবে যে জনগণের প্রপার স্বার্থ তো তাহলে হলো না। ওই দিন অফিস বন্ধ করে ইভ্যালির নাই অ্যাক্টিভিটিস, সেইটাতে পুরো দেশ কেঁপে গেছে যে ইভ্যালি মনে হয় আমার পণ্যটা আর পাওয়া হলো না। এখন যখন মাস পাবলিক রিলেটেড কোনো বিজনেস থাকে তখন আসলে একটা নিউজের ভ্যালু যে কত বড় সেটা হয়তো আপনারা আমার চেয়ে ভালোই বুঝেন, কিন্তু আমিও এখন কম বুঝতেছি না, যে পুরো সিস্টেম আমার নড়ে চড়ে যায় যে কি হচ্ছে। তো আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এবার ফাইনাল কনক্লুশনের দিকে, যদি যারা সেলার আছেন, সেলার ভাই আপনারা যারা মানে বিশাল মনে করতেছেন যে আপনার একটু বেশি বিনিয়োগ হয়ে গেছে, আমাদের কাছে স্পেশালি ইমেল করুন। আপনি যদি মনে করেন যে এই পর্যন্ত ইমেলে থেকে বিজনেস পাইনি, শুধু দিয়ে গেছি, সেটাও ইমেল করে জানান, আমরা ওগুলো স্পেশাল টেক কেয়ার তো করবই। কিন্তু যারা ইভেলি থেকে গত বছরগুলোতে বিজনেস করে গেছেন তাদের কাছে অনুরোধ যে কিছুটা সময় দেন, আর মানে আপনারা টোটাল একটা ফ্লোকে শুধু একটু ঠিক মতো রাখতে দেন, ইনশাল্লাহ মানে এই সময়টুকু শুধুমাত্র মনে হবে যে আপনাদের লস হলো, আদারওয়াইজ সবই রিকভার করা সম্ভব। যারা কনজিউমার আছেন বিভিন্ন প্রোডাক্ট, যারা বাইক অর্ডার করেছেন, মোবাইল অর্ডার করেছেন, লেটেস্টগুলো কী হবে, রিফান্ড পাবেন কিনা, রিফান্ডের আপনারা সবাই এখন এই নীতিমালাগুলো একটু দেখবেন। সো নীতিমালা দেখে দেখবেন যে আমাদের এখন আপনাদেরকে চেক, এমআরপি রিফান্ড এগুলো দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা আপনাদেরকে প্রোডাক্টটাই দিব। আমি আবারও বলি, প্রোডাক্টটা দিতে হয়তো রেগুলার আগের দিনে ইভ্যালি যে যত দ্রুত দিয়েছে তত দ্রুত হয়তো দিতে পারবে না, যদি কিনা ধরে নেই যে কোনো ধরনের বিনিয়োগ না পাই। আর বিনিয়োগ যদি পেয়ে যাই, বা আমরা তো ফান্ড রেজ করার ট্রাই করতেছি, এবং আমি শিওর যে এই প্রফিটেবিলিটির জায়গাটা যখন বিনিয়োগকারীরা দেখবেন, সেইটার যে ভ্যালুয়েশন হবে, সেই ভ্যালুয়েশন দিয়ে আপনাদের এই সমস্ত অর্ডার ক্লিয়ার করে আমরা ইভ্যালির নেক্সট 100 ইয়ার্সের জন্য বাংলাদেশের নাম্বার 1-এর জায়গাটা কনফার্ম করে ফেলব। আমাদের এই মুহূর্তে আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট করা ছাড়া আমার হাতে আসলে বিকল্প কোনো অপশন নাই। আজকে আমি কয়েকটা জিনিস এডিশনালি বলি, আজকে সারাদিন আপনারা নিউজ দেখছেন কিনা যে বাংলাদেশে ফেসবুকের মতো অ্যাপ তৈরি হবে। আমাদের সবার প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী উনি আজকে ঘোষণা দিয়েছেন যে ফেসবুকের মতো উনি একটা সরকার থেকে একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছেন। কেন, মানে কোথায়, মানে এমনকি ফেসবুক কোনো জায়গায় ফেল করেছে ঠিক এই কারণে? ঠিক তা না। এখন এই বিশ্বায়নের যুগে দেশীয় বিষয়টাকে যদি অ্যাভয়েড করি, স্কিপ করি, আজকে দেশীয় নগদকে যদি আমরা ভালো না বাসি, আজকে দেশীয় স্টার্ট আপগুলোকে যদি আমরা ভালো না বাসি, আজকে পাঠাওকে যদি ভালো না বাসি, সহজকে যদি ভালো না বাসি, আজকে চাল ডালকে যদি ভালো না বাসি, আজকে আমরা দেশীয় যে কোনো উদ্যোগ, আমি বলবো না যে কোনো উদ্যোগকে যদি ভালো না বাসি, তাহলে আসলে আমরা যে উন্নয়নের চরম শিখাতে যেতে চাচ্ছি সেই জায়গায় যাওয়াটা হয়তো ডিফিকাল্ট হবে। আজকে আপনারা জানেন আমাদের মাননীয় অ্যাডভাইজার আইসিটি বিষয়ক সজীব অজিত জয়, উনি কিন্তু উদ্ভাবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আজকে অ্যামাজন এসে আমার দেশের ই কমার্সে নাম্বার 1 থাকবে, সেই জায়গাটা হয়তো অ্যাজ এ কনজিউমার আপনি একটু বেটার ফ্যাসিলিটিস পাবেন, কিন্তু দেখেন স্যাক্রিফাইস যদি আমরা সবাই কিছুটা না করতে জানি, তাহলে কিন্তু এই দেশকে আমরা আগায় নিতে পারবো না। আপনারা জানেন কি না যে চায়নাতে যখন ডেভেলপমেন্ট ফেজটা চলে, তখন মানে লোকাল এবং গভর্নমেন্ট সব ধরনের সাপোর্ট লোকাল স্টার্ট আপদের দেওয়া হয়েছে। আজকে ইন্ডিয়াতে যে আপনারা দেখেন যে ইন্ডিয়ান পুরো ইকোসিস্টেমটা এখন
ইন্ডিয়ার লোকাল স্টার্ট আপ বা ইন্ডিয়ান টেক ভেঞ্চার্সগুলোকে সাপোর্ট করে যাচ্ছে। কারণ এই দেশীয় বিষয়টা আজকে ফেসবুকের অল্টারনেটিভ অ্যাপ বানানোর এই উদ্দেশ্য না যে ফেসবুক থেকে বেটার কিছু বানাইতে পারবে, রাদার দেন উইল বি ফিলিং প্রাউড যে আমি আমার দেশেও একটা অ্যাপ আমি আজকে ব্যবহার করতেছি, আমার দেশের উদ্ভাবন অ্যাপ ইউজ করতেছি। আপনারা জানেন ইভ্যালির এভরি ইঞ্চি এই লোকালি মেড। আজকে ইভ্যালির 1900 এমপ্লয়ি, এই 1900 এমপ্লয়ির সাম অফ ওয়ার্ক কিন্তু আজকের ইভ্যালি। আজকের যে টেকনোলজি প্ল্যাটফর্মগুলো দেখতেছেন, আজকে দেখেন এক একটা ভেঞ্চার, মানে যেখানে ই ফুড এখন খালি শুধু আপনার অবস্থানটা দেখেন, এই ফুড 100% লোকালি মেড, এবং আমরা এখন সেকেন্ড লার্জেস্ট ফুড ডেলিভারি কোম্পানি, এবং সেইখানে লজিস্টিক্স দিয়ে আমরা যেই সাপোর্টটা নিচ্ছি সেগুলো আপনারা দেখেন। আজকে আমাদের জবস আসছে, আমাদের আজকে হেলথ আসছে, আমাদের ফ্লাইট এক্সপার্ট। আপনারা জানেন যে আমরা ফ্লাইট এক্সপার্ট, যখন আমার সালমানের সাথে কথা হয় আমি জানি যে এই ইন্ডাস্ট্রি হয়তো সাময়িকভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি হয়তো একটু সামগ্রিকভাবে খারাপ যাচ্ছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিটা একাই অনেক মানে বিশাল একটা প্ল্যাটফর্ম হতে পারে। আপনারা ওইখানে তো কোনো মানে মেকানিজম নাই, ওইখানে আপনি রেগুলার কেনাকাটা কিন্তু করতে পারেন। তো এই যে ডেভেলপমেন্ট, মানে আমি চাই যে আমরা চাই আপনারা শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয় না ভেবে আজকে এই লোকাল ডেভেলপমেন্টটাকে আপনারা প্রায়োরিটি দেন। আজকে আপনারা এই যে অ্যাচিভমেন্টগুলো একটু হলেও দেখেন, আজকে ইভ্যালি কী কী অ্যাচিভ করছে সেই নাম্বারগুলো যদি বলা শুরু করে, আমি শিওর যে আমি আগামী মানে 24 ঘন্টা বলে দিতে পারবো যে ইভ্যালির মানে ডেভেলপমেন্ট ফেজগুলো কীভাবে হয়েছে। সো এই ডেভেলপমেন্টগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। আজকে দেখুন, মানে আজকে আমাদের সবচেয়ে ইন্সপাইরেশনাল যেই পার্সনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু যা কিছু করতেছেন সবই এই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, এবং দেশকে উন্নয়নের চরম শিখায় কীভাবে নেওয়া যায় সেটা উনি দেখিয়ে দিচ্ছেন। এটা সম্ভব হচ্ছে কারণ উনি দেশ নিয়ে ভাবেন। ওনার এই দেশীয় প্রতিষ্ঠানের জন্য আমি একটু যদি ব্রডলি বলি, ট্যাক্সেশন থেকে শুরু করে, পলিসি থেকে শুরু করে, কনস্ট্রাকশন থেকে শুরু করে যা কিছু করা হচ্ছে সবই করা হচ্ছে শুধুমাত্র দেশীয় ইন্ডাস্ট্রি, দেশীয় কালচার, লোকাল ব্র্যান্ড, মেড ইন বাংলাদেশ, এগুলোকে সাপোর্ট করার জন্য। এইটার হয়তো শর্ট টার্মে কিছুটা পেইন থাকবে। আমি অনেক সময় উদাহরণ দেই, কনস্ট্রাকশন পেইন বলি আমরা। ধরুন আপনি যদি এখন পূর্বাঞ্চলের রাস্তা দিয়ে যান গাড়ি নিয়ে, আপনাকে হিউজ পেইন খেতে হবে, কিন্তু এই পেইনটা না হওয়ার একটাই হয়েছিল, নতুন করে রোড না করে আগের রোডটাই রাখা। আরেকটা হচ্ছে যে নতুন রোডটা করতে যেয়ে এক ধরনের সাময়িক সমস্যা নিজেদেরকে স্যাক্রিফাইস করা। তো যেই জিনিসটা তৈরি হবে সেই জিনিসটার যেই বেনিফিট সেটা কিন্তু পেতে হলে আমাদেরকে হয়তো একটু স্ট্রাগল করতে হচ্ছে। আজকে যদি লোকালি ভ্যালি গ্লোবালি যেতে পারে, আমি কিছুদিন আগেও গ্লোবালি যাওয়ার ঘোষণা দিয়েছি, এবং আমি স্টিল বিশ্বাসী 2022 সালের শেষের আগেই আমরা আলিবাবা যেরকম গ্লোবাল প্ল্যাটফর্ম, মানে দেশীয় পণ্য গ্লোবালি আমরা এক্সপোর্ট করব একটা গেটওয়ে দিয়ে, এবং সেই ই কমার্স গেটওয়ে হবে ইভ্যালি। আজকে দেশীয় একটা কোম্পানির জন্য যদি আমাদের ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট হয়, আমি মনে করি সেই জায়গাটা তৈরি হতে যে সাময়িক এই পেইনটা, আমি মনে করি যে এটা সবাই আলটিমেটলি বেনিফিটেড হবেন এই পেইনের রেজাল্ট হিসেবে। আপনারা মানে এটাও জানেন যে আমাদের এইখানে এই ইকোনমিক সিস্টেমে অনেক সেলার ছিলেন যাদের দোকান প্যান্ডেমিক টাইমে অফ ছিল, অনেক এখন দেখেন আমাদের এক্সপ্রেস ডেলিভারি যেটা, সেগুলো নিয়ে কেউ কথা বলেন না। আমরা কিন্তু গ্রোসারি এভরিডে ডেলিভারি করে যাচ্ছি, 1 ঘন্টায় ডেলিভারি করে যাচ্ছি। এই প্যান্ডেমিক সময়ে ইকোনমিক রোল, আমি একটা বলি ইকোনমিক রোলিং আর কি, যেটা যে ধরেন যদি কেনাকাটা বন্ধ হয়ে যায় তখন পুরো সিস্টেমের মধ্যে এক ধরনের হল্টেড সিনারির মতো তৈরি হয় যে কোনো কিছুই কাজ করতে চায় না। সেইখানে কিন্তু আমাদের এই ইভ্যালি কিন্তু গত এই যাত্রার শুরু থেকে প্রায় 6,000 কোটি টাকার প্রোডাক্ট ডেলিভারি করেছি। এই 6,000 কোটি টাকা হয়তো ওভারঅল ইকোনমিতে বড় কোনো ফিগার না, কিন্তু প্যান্ডেমিক টাইমে এই কন্ট্রিবিউশনটা কিন্তু একদম কমও না। এই জিনিসটা পসিবল হয়েছে
কারণ আপনারা পাশে ছিলেন, আমাদের সবাই আমাদের পাশে থাকেন। সো আমি একটা রিকোয়েস্ট করব যে আমরা কি পরিকল্পনা করতেছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কি করতে পারি, সেই সুযোগটা শুধু একটু দেন আমাদেরকে। আমরা ইনশাল্লাহ কাউকেই কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে দিব না। আমি একটু কমেন্টিং অংশ এখন দেখব যে কোনো পয়েন্ট আমি মিস করে যাচ্ছি কিনা। কমেন্টিং অংশে আপনারা যদি কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে বলতে পারেন। তো কোনো ইম্পর্টেন্ট করছো? হ্যাঁ, আমি একটু বলি ওই আমরা যাদের আমাদের রিফান্ডের চেক দেওয়া ছিল, এই রিফান্ড চেক যাদের দেওয়া ছিল, আমি রিকোয়েস্ট করতেছি যে আমাদেরকে এডিশনাল একটা সপ্তাহ সময় দিন। আমাদের যে দুটো ব্যাংকের চেক দেওয়া, দুটো ব্যাংক থেকেই আমাদের এক ধরনের ব্লকেজ করা আছে। আমরা ব্যাংকগুলোর সাথে কথা বলতেছি, কারণ এখানে সাডেনলি এই মুহূর্তে সব রিপ্লেসমেন্ট বা অল্টারনেটিভ কোনো ব্যাংকও আমাদের নাই যেখান থেকে অনলাইনে আমরা এখন ইমার্জেন্সিতে দিতে পারি। তবে আমরা এই পুরো বিষয়গুলোই আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে এই পুরো প্রসেসটা যদি প্রপারলি স্মুথ না হয় আমাদের জন্য একটু ডিফিকাল্ট। প্রপারলি এটাকে স্মুথ করার জন্য আমরা হয়তো আরও 7 থেকে 10 দিন সময় আমাদের লাগবে। আর এর মধ্যেই আমরা ইনশাল্লাহ রেগুলেটরি বডি সহ বাংলাদেশ ব্যাংক সহ সবার সাথে আমরা কথা বলবো। আমাদের যেই সব চাওয়া পাওয়াগুলো আছে, মানে যেই জায়গাগুলো আপনাদের সাথে একটু হয়তো ওনাদের সাপোর্ট লাগবে, সেই জায়গাগুলো ওনাদের সাথে আমরা পরিষ্কারভাবে আলাপ করব। আলাপ করার শেষে আশা করি ওনাদের কাছে আমরা যেটা চাইবো সেটাও আপনাদের বলে দিই। আমরা জাস্ট 6 মান্থস আমাদের পুরাতন যত অর্ডার, মানে একটা সিঙ্গেল অর্ডারও থাকবে না, আমরা প্রতি 2 উইকলি, মানে প্রতি 2 সপ্তাহ পর পর আমরা কতগুলো ডেলিভারি করতেছি ওনাদের কাছে রিপোর্ট সাবমিট করব, এবং 6 মাসের মধ্যে পুরাতন যত অর্ডার আছে সিকোয়েন্সিয়ালি আমরা সব ডেলিভারি করব। এটা আমাদের ওনাদের কাছে চাওয়া থাকবে। আমাদের শুধু বিজনেস প্রপারলি করার জন্য কিছু এডিশনাল ফ্যাসিলিটিস লাগবে বা আমাদের কিছু ওনাদের সহযোগিতা লাগবে। আচ্ছা, একটু ডিফারেন্ট প্রসঙ্গ আসছে যে প্রায়োরিটি পয়েন্ট আমরা দিচ্ছিলাম। তো প্রায়োরিটি পয়েন্টের আগের প্রায়োরিটি স্টোরে শুধু ছিল, গতকালকে আমরা প্রায়োরিটি পয়েন্ট দিয়েছি। আপনারা জানেন যে আমরা এখন আপনার রেগুলার কেনাকাটা এবং যে কোনো ধরনের এখনকার কেনাকাটাতে পয়েন্ট দিচ্ছি। এই পয়েন্টগুলো থেকে নানান রকমের ফ্যাসিলিটিস, ধরেন ফিউচার ডিসকাউন্টটা ডিপেন্ড করবে আমরা কি পরিমাণ বিজনেস করতে পারছি। সো বিজনেস যদি আমরা প্রফিট করি, সেই প্রফিটেবিলিটি দিয়ে কতটুকু পয়েন্টকে রিডিম করা যায় সেটা আমরা প্রি ডিটারমাইন কোনো ফ্যাসিলিটিস দিচ্ছি না। তখন নানান রকমের রিডিমশন ফ্যাসিলিটিস লাইক ফুড খেতে পারবেন, অথবা হয়তো কেউ কেনাকাটা করতে পারবেন কোনো একটা স্পেসিফিক শপে, অথবা কোনো একটা হোটেলে আপনি স্টে করতে পারবেন। এই ধরনের বিষয়গুলো পয়েন্ট থেকে আমরা অ্যালাউ করব, কিন্তু সেইটা আমি আবারও বলি, দিস ইজ নট প্রি কন্ডিশন পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে পুরোপুরি ডিপেন্ড করবে আমাদের মানে বিজনেস প্রফিটেবিলিটির উপরে। অ্যান্ড এই পয়েন্টের বেসিসে কিন্তু আমরা ব্যাকলগগুলো ক্লিয়ার করে থাকি। আপনারা জানেন যে যাদের পুরাতন অর্ডার আছে তাদের অর্ডারগুলো প্রায়োরিটি বেসিস কিভাবে হবে, কারণ দেখা যাচ্ছে 100 অর্ডার আছে, আমাদের হাতে আজকে 50টা আসলো, এই 50টা কীভাবে ডেলিভারি হয় সেটার ধারাটা নির্ভর করবে হচ্ছে আপনাদের পয়েন্ট কার কত থাকে। সেটা অনেক আগে থেকেই পয়েন্টের মৌলিক বিষয় আপনারা জানেন। অনেকেই আমাদের পেমেন্ট করতে যে পেমেন্ট প্রপারলি করতে পারতেছেন না, এগুলো আসলে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে একটু দাও। আপাতত আপনারা জানেন যে বিকাশ একটু সময় নিয়েছে, তার কারণ অনেকেই দেখুন, আমি স্ট্রংলি মনে করি যে বিকাশের মানে আপাতত স্থগিতটা হচ্ছে গিয়ে রিকনসিলেশন প্রসেসটা ডেভেলপমেন্ট পর্যন্ত। মানে ওই আমরা ডেলিভারি রিপোর্ট দিলে তারা ওই বেসিসে পেমেন্ট ছাড়বে, এই প্রসেসটা বিকাশের তৈরি হয় নাই। এটা তৈরি হলে আশা করি বিকাশ আমাদের ওপেন করে দিবে, এবং নগদ এখন আমাদের আছে। এছাড়া কার্ডগুলোর ব্যাপারে আমরা কথা বলছি। আমি আবারও বলি যে প্রিকশনারি মেজার আসলে যে কেউই নেয়, এটা অস্বাভাবিক কিছু না। তো সেই জায়গা থেকে হয়তো যখন দেখবে যে না বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই, সবগুলো কার্ডই আমি মনে করি আবার অ্যাক্টিভ হয়ে যাবে।
হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গিফট কার্ডের মেয়াদ যেগুলো ছিল আমাদের সব বাড়ানো হবে কিনা। আমি আবার বলি, সব কার্ডেরই মেয়াদের জন্য কেউ কোনো কার্ড ইউজ করতে পারবেন না, কোনো ধরনের কার্ড, এইটা কোনো দিনই হবে না। আপনারা কোনো দিন ঘাবড়ায়েন না এটা নিয়ে। হয়তো আমাদের কাছে ইস্যু আসলে সলভ হতে একটু লেট হতে পারে, কিন্তু মেয়াদ শেষ, সেজন্য আপনার ফাইন্যান্সিয়াল লস হবে, এটা হওয়ার চান্স জিরো। সো এটা হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, আমরা দুই তিনটা পয়েন্ট একটু বলি যে যারা ইভ্যালিতে এই মুহূর্তে পাশে থাকতে চান, মানে ইভ্যালির প্রফিটেবিলিটিতে, দেখুন একটা কোশ্চেন আসছে যে ইভ্যালি এখন আমাদের টাকায় প্রফিট করে আমাদের প্রোডাক্ট দেবে। তো বিষয়টা তো আসলে এমন না যে আপনি মার্কেটে যে রেটে প্রোডাক্ট কিনতেছেন, আমি তো তার চেয়ে বেশি রেটে আপনাকে কিছুই কিনতে বলতেছি না, বড়জোর এখনও অনেক কিছু রেট আমাদের মার্কেট রেট থেকে কম। তো সেই হিসাবে আপনাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো লাগে, যেমন আপনারা জানেন যে এখন আমাদের টপ আপ আছে, টপ আপটা কিন্তু আমাদের প্রিপেইড, মানে আমরা প্রিপে করে দিই। সো অনেক সময় টপ আপে আমাদের ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে, একটু ওয়েট করা লাগতে পারে, কিন্তু টপ আপে একটা মার্জিন প্রফিটেবিলিটি আমাদের থাকে। আমাদের যেসব জায়গায় প্রফিটেবিলিটি থাকে এবং আপনার যে জায়গাতে লস নাই, সেই জায়গাটায় অ্যাজ এ লোকাল এন্টারপ্রেনার, অ্যাজ এ আপনাদের কেউ একজন, আমি এই জায়গাটায় আপনাদেরকে বলবো যে আমাদেরকে যতটুকু পারা যায় আপনাদের কেনাকাটার মাধ্যমে আমাদেরকে হেল্প করেন। আপনি রেগুলার যেই কেনাকাটাগুলো করেন, বা যেই আপনি আজকে এয়ারলাইন্সের যখন টিকিট কাটবেন, তখন অন্য জায়গায় যদি ফ্লাইট এক্সপার্টের সমান হয়, তাহলে ফ্লাইট এক্সপার্ট থেকে নিন। আপনি একটা ফুড হোম ডেলিভারি চাচ্ছেন, সেটা যদি রেগুলার সবার মতোই আমাদের প্রাইস হয়, আমাদের থেকে নিন। আপনার যদি টপ আপ প্রয়োজন হয়, সেই টপ আপটা আপনি আমাদের এখান থেকে করুন। এগুলো ছোট ছোট বিষয় আমাদেরকে মারাত্মক শক্তি দিবে, এবং এই শক্তিটা আসলে আপনাদেরকেই দ্রুততার সাথে আপনাদের অর্ডারগুলো সার্ভ করার জন্য আমাদেরকে হেল্প করবে। এবং আমি আবারও বলি, সেটা কিন্তু আমরা বলতেছি যে টপ আপ 100 টাকারটা 110 টাকায় আপনি করুন। 100 টাকার টপ আপ অন্য জায়গায় যে গেলে 100 টাকা পান, আমার এখানেও 100 টাকাই পাবেন। সো আপনার তো লস নেই। তো এই রিকোয়েস্টটা থাকলো। আমাকে একজন জাস্ট একটু পরামর্শ দিয়েছেন যে ব্যাংকের ডেবিট কার্ড যেগুলো, সেগুলো আসলে গ্রাহকের নিজের টাকা, সেই টাকায় আপনার এখান থেকে কেনাকাটা করতে চাইলে কেন সেটা ব্লক করবে, সেটার বিষয়ে বলতে বললেন। আমি আসলে ব্যাংকগুলোকে আমার পার্টনার মনে করতেছি। আমি মনে করতেছি যে গ্রাহকদের জন্যই হয়তো সাময়িকভাবে তারা এই স্টেপটা নিয়েছেন, তারা তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবই ইনশাল্লাহ ওপেন করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অনেকের অনেক সেন্সিটিভ ইস্যু থাকে, অনেকেই ধরেন অনেকগুলো অর্ডার হয়তো পেন্ডিং। আপনারা জানেন যে এই ইস্যুগুলো মানে এখন সবারই ফাইন্যান্সিয়াল প্রেশার সবারই থাকে। তারপরেও আমরা জাজমেন্টাল ওয়েতে আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব। আপনারা আমাদেরকে ইমেল করে বা যে কোনোভাবে জানান কারো কোনো ক্রিটিক্যাল ইস্যু রেইজ হয়ে থাকলে। তো আমি অবশ্যই, যেমন অনেকেই সাডেনলি কেউ অসুস্থ হয়ে গেল আপনার এখানে, আমাকে একজন ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছে যে এই যে আমি হসপিটালাইজড, তো মানে আমার একজন হসপিটালাইজড, আমরা ওই জায়গাগুলো স্পেশাল কেয়ার করি, এমন না করি না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে এইটা আমাদের এই জায়গা থেকে আপনারা এডিশনাল কোনো ফ্যাসিলিটিস নিতে যে মানে একটু তাড়াহুড়া চান, এজন্য এটা করেন না। আপনার প্রবলেমটা রিয়েল হলে আমাদেরকে জানান, আমরা বেস্ট ট্রাই করবো আপনাদের এটা সলভ করার জন্য। যাই হোক, আমি একটু সামারি টানি। আমি সামারিতে শুধু এটুকু বলবো যে আমি সবচেয়ে বেশি যেই জায়গাগুলোকে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে, আমি কোনো সিকোয়েন্স মেনটেন করতেছি না, আমি একের পর এক বলতেছি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং তাদের মানে স্বার্থ সংশ্লিষ্ট সবাইকে আমি একটু ধন্যবাদ দিতে চাই এই জন্য যে ওনারা কিন্তু এমন কিছু করেন নাই যেটাতে আপনাদের কারো ক্ষতি হোক। রাদার দেন ই কমার্সকে গুরুত্ব দিয়ে ই কমার্সের ভবিষ্যৎ
কে গুরুত্ব দিয়ে ওনারা কিন্তু ই কমার্সের প্রতি একটা জাস্টিস করেছেন এবং এই দেশের ই কমার্সকে যে ওনারাও চায় অনেক বড় করতে, সেইটা ওনাদের অ্যাক্টিভিটিস দিয়ে ওনারা প্রমাণ করেছেন। সো আমি এইখানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এটা পজিটিভলি দেখেছেন এবং আপনারা এই ই কমার্সের ইতিবাচক দিকগুলো ধরে নিয়ে আপনারা একটা স্ট্যান্ডার্ড প্রসেস দাঁড় করিয়েছেন। ইনশাল্লাহ এই প্রসেসটা আমাদেরকে হেল্প করবে আমাদের প্রফিটেবিলিটির দিকে আগায় নিতে, কারণ মানুষের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাস আগের চেয়ে 1000 গুণ বেড়ে গেছে। এখন মানুষ নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবে। ই কমার্সের কেনাকাটাটা এখন খুব মানে কী বলে ট্রাস্টওয়ার্দি হবে এবং ক্রেতারা এখানে তাদের স্বার্থ রক্ষা করতে পারবেন, বিক্রেতারাও পারবেন। আমি আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইক্যাবকে অবশ্যই সবসময় ধন্যবাদ দিই, কারণ ইক্যাব সবসময় আমাদের পাশে ছিল। অনেকে হয়তো ভুল ভাবতেছেন যে ইক্যাব আমাদের কাছে যে চিঠিতে জানতে চেয়েছেন এটা তাদের একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক প্রসেস, কারণ প্রচুর নেগেটিভিটি আসতেছিল। সেইখানে আমাদের কাছে জানতে চাওয়া তাদের খুব স্ট্যান্ডার্ড একটা কাজ। না জানতে চাওয়াটাই হচ্ছে কি ইক্যাবের বলবো যে হয়তো ওই জায়গাটায় কোনো প্ল্যানিংয়ের ভুল থাকতে পারতো। বড়জোর আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি। সো ইক্যাবের প্রতিটি মেম্বারকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে ছিলেন এবং আপনারা ই কমার্সকে আগায় নেওয়ার জন্যই কিন্তু সব কিছু করতেছেন। সো এখানে ইভ্যালি একা কোনো বিষয় না, ইভ্যালি কোনো বিষয় না, বিষয় হচ্ছে ই কমার্স। এই ইন্ডাস্ট্রির পেছনে আপনারা কাজ করতেছেন। আমি প্রতিটি মেম্বারকে থ্যাঙ্কস জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ ব্যাংকে, কারণ বাংলাদেশ ব্যাংক দেখুন এই একটা জায়গা যেখানে আমরা জানি যে ফাইন্যান্সিয়াল ইরেগুলেটরিজ কিছু হলে আমরা বাংলাদেশ ব্যাংকেই কিন্তু দায়ী করি। সো ওনারা ওনাদের জায়গা থেকে জাজমেন্ট থেকে সবচেয়ে সিকিউর প্রসেসটাই ওনারা বেছে নিয়েছেন এবং এতে করে আমাদের ই কমার্সের প্রতি আস্থার জায়গাটা 1000 গুণ বেড়ে গেছে। আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের আইসিটি মন্ত্রণালয়কে, কারণ ওনাদের কন্ট্রিবিউশনগুলো হয়তো আপনারা ডিরেক্টলি খেয়াল করতে পারেন কিনা। আজকে আমাদের যা কিছু করতেছি সবই টেকনোলজি বেসড। এই টেকনোলজিতে যদি আইসিটি মন্ত্রণালয় সরাসরি সাপোর্ট না থাকতো তাহলে হয়তো আমাদের এই ডেভেলপমেন্ট এই ফেজে হতো না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সরকারের প্রতিটি বিভাগকে যারা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। আজকে আমাদের ইন্টারনেট ইউজার বলি, আমাদের এই কী বল ইনফ্রাস্ট্রাকচার বলি, আমাদের রেডিনেস বলি, এই সব কিছু সম্ভব হয়েছে আজকে এই বাংলাদেশ, যে বাংলাদেশে উন্নয়নের দিক থেকে রেকর্ড পরিমাণ উন্নয়ন হচ্ছে। সো আমি মনে করি যে আমাদের এই ভ্যালি এর গ্রোথের পেছনে এই সরকারের সব ধরনের ডিপার্টমেন্টের এক ধরনের সহযোগিতা ছিল। আমি এত কিছুর পরেও আজকে যে ফ্যামিলিটার কথা আমি এর আগেও বলেছিলাম, যে ফ্যামিলিটা পুরো দেশকে রিপ্রেজেন্ট করতেছে, যেই ফ্যামিলি শিখিয়েছে কিভাবে একটি দেশকে আগায় নিয়ে যেতে হয়, আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি হচ্ছে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। উনি কথা কম বলেন, উনি মিডিয়ার অনেক কিছুই স্কিপ করে যান, কিন্তু কাজ করে উনি দেখিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ সরকার উন্নয়নকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। আমি জানি যে আপনারা হয়তো ভাবতেছেন যে ইভ্যালি অনেক টাফ টাইম পার করতেছে, পারবে না, কিন্তু আমি ওনার দ্বারা ইন্সপায়ার্ড। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ইভ্যালিকে আমরা আগামী 100 বছর সারা জীবন যতদিন ইভ্যালি বেঁচে থাকবে নাম্বার 1 হিসেবে ই কমার্সের পজিশনটা ধরে রাখবে। আমি এরই ধারাবাহিকতায় আমাদের যে মানুষটা সবার প্রিয়, আমরা আগামী দিনের কাণ্ডারি আমাদের ভাবছি, সজীব অজের জয়, উনি উদ্ভাবনের কথা বলেছেন, আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমি মনে করি সেই জায়গায় আমার ভুল থাকতে পারে, কিন্তু কোনো ক্রাইম ছিল না। যদি ভুল থাকে আমি জানি যে আপনারা আমাকে শুধরে দিবেন, শুধরানোর সুযোগ আমি পাবো এবং শুধরে নিয়েই এগিয়ে যাব। কিন্তু আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমাদের ভিতরে কোনো ধরনের কোনো ক্রাইম ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সো আপনারা সবাই আমাদের পাশে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।